আসসালামু আলাইকুম। মানুষজন হয়ে আমি শুরু করতাম ইনশাল্লাহ। অলরেডি সব এসএমএস পাঠানো হইছে, হইছে। তো ইনশাআল্লাহ সবাই জয়েন করব। তাহলে স্টার্ট করতাম পারি আর অথবা আরেকটু ওয়েট করি আমরা। ওয়েট করি আমরা সবাই জয়েন করার পরে ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আমরা শুরু করে দিই তাহলে নাকি? আমাদের সময় অলরেডি 8 মিনিট ওভার হয়ে গেছে। আই থিঙ্ক আমরা শুরু করে দিই। ঠিক আছে। একটা মিনিট সময় দেন আমাকে, শুরু করতেছি। আমরা শুরু করে দিতে পারি। আমরা শুরু করে দিচ্ছি এবার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমাকে কি দেখা যাচ্ছে? আর সাউন্ড কি ক্লিয়ার কিনা? তিনটা বিষয় ক্লিয়ার? তাহলে আমরা ডিরেক্ট লেসনে চলে যাব আমাদের। জ্ঞান করতে কেউ বললে হবে যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার ভিডিও স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা। ঠিক আছে, দেখা যাচ্ছে, সাউন্ডও শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। প্রথমত হচ্ছে আজকে আমাদের সেশন 2। প্রথম সেশনে আমরা গতকাল আইএলটিএস ওভারভিউ সম্বন্ধে জানলাম। আইএলটিএস এর 4টা মডিউল। সবার প্রথমে আমরা যে মডিউলটা ফেস করব সেটা হচ্ছে আইএলটিএস লিসেনিং, এবং এজন্য হচ্ছে আমরা ফাইনাল এক্সামে বা আইএলটিএস এর এক্সামে আমাদের প্রথমে থাকবে লিসেনিং, তারপরে থাকবে রিডিং, তারপরে থাকবে হচ্ছে রাইটিং। তিনটা একসাথে হবে। আপনি যদি কম্পিউটার বেস দেন তাহলে ওই দিনই আপনার এই তিনটা এক্সামের পরে একটা স্লটে আপনার স্পিকিংটা হয়ে যাবে। আর আপনি যদি পেপার বেস দেন সেক্ষেত্রে হয়তো আগে বা পরে হতে পারে স্পিকিংটা, 2 দিন আগে 3 দিন আগে হতে পারে, এটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমরা যেহেতু এই সিকোয়েন্সে আগাবো যে লিসেনিং, রিডিং, রাইটিং, এজন্য আমাদের ক্লাসগুলো হচ্ছে আমরা অন্যের সাথে এসেছি যে আমাদের প্রথম ক্লাসে ওভারভিউ, দেন লিসেনিং, দেন রিডিং, রাইটিং, ফাইনালি হচ্ছে স্পিকিং। লিসেনিং এর ক্ষেত্রে আমরা ডিরেক্টলি সেশনে চলে যাচ্ছি। আমরা কতদিন দেখলাম যে 4টা মডিউলের ক্ষেত্রে লিসেনিং এ 30 মিনিটস, রিডিং এ 60 মিনিটস, রাইটিং এ 60 মিনিটস, এবং এই লিসেনিং এর 30 মিনিটস সাথে হচ্ছে আরো 10 মিনিটস এড হবে আপনি যদি পেপার বেস পরীক্ষা দেন। আর সবকিছু মিলিয়ে অ্যারাউন্ড 2 ঘন্টা 45 মিনিটে আপনার এই লিসেনিং, রিডিং এর রাইটিং শেষ হবে।
লিসেনিং এ 4টা মডিউল আমরা জানি, প্রতিটা মডিউলে 10টা করে কোয়েশ্চন এবং সবগুলো রেকর্ডিং একবার প্লে হবে। আমরা 11টা কোয়েশ্চন টাইপ আছে, 10টা 11টা কোয়েশ্চন টাইপ আছে। আমরা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চন টাইপ নিয়ে কথা বলবো, আমরা কি কি প্রবলেম হতে পারে আমাদের লিসেনিং আমরা যখন ফেস করি ওইটা নিয়ে কথা বলবো, এবং ফাইনালি আমরা 4-5টা সাজেশন দেওয়ার চেষ্টা করবো যে যেগুলো ফলো করলে আপনারা একটা ডিসেন্ট স্কোর করতে পারেন। এখন আমরা ডিসেন্ট স্কোর বলতে আমরা কি বলতেছি, যে আমরা জানি যে সবগুলা ব্যান্ডে হচ্ছে 9 আউট অফ কাউন্ট করা হয়। যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, আপনি যদি রাইটিং এ একটা উদাহরণ দিতে পারি, যে রাইটিং এর হচ্ছে টাস্কের মধ্যে 4টা টাস্ক আছে, রাইটিং এর 9 এর মধ্যে আরো 4টা ডিভাইডেশন আছে, ওই প্রত্যেকটাতে আপনি আউট অফ 9 স্কোর করবেন, তারপর একটা এভারেজ স্কোর হবে। তবে লিসেনিং এর ক্ষেত্রে ডিরেক্ট আপনি যেটা আনসার করবেন ওটা ডিরেক্ট মার্কস, মানে এখানে হচ্ছে কোনো অপিনিয়ন বেসড মার্ক না। যেমন ধরেন লিসেনিং ও রিডিং এ আপনি যতটা সলিড মার্ক পাবেন ওইটাই পাবেন আর কি। মানে এখানে বলতে যাচ্ছি এখানে কোনো থার্ড পার্টি বায়াসনেস নাই। যেমন আপনি যদি স্পিকিং পরীক্ষা দেন সেক্ষেত্রে একজন এক্সামিনার আছে যে কিনা ইভালুয়েট করবে এবং তার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে মার্কিং করবে। রাইটিং এর ক্ষেত্রেও সেম। লিসেনিং এর ক্ষেত্রে হচ্ছে আপনি 40টা কোয়েশ্চেন, আপনি 40টা যদি 40টা পারেন বা 39টা পারেন আপনাকে 9 দেওয়া হবে। এখন আমরা এখানে দেখেন যে আমরা 6.5 কে আমাদের বেস লাইন ধরে রাখছি। আপনি যদি আউট অফ 40 26 বা 26 থেকে 29 মানে 26 27 28 29 এই 4টে স্কোর করেন সেই ক্ষেত্রে আপনি 6.5 পাবেন। 30 বা 31 পাইলে আপনি 7 পাবেন। 32 থেকে 34 32 33 34 এই তিনটে স্কোর করলে আপনি 7.5 পাবেন। আমাদের টার্গেট থাকলে আমরা হচ্ছে 35 প্লাস স্কোর করার চেষ্টা করব। মানে আমাদের টার্গেট থাকবে আমরা যদি লিসেনিং এ 8 পাই তাহলে আমাদের এটা কয়েকদিকে হেল্প করবে। প্রথমত হচ্ছে একটা প্রচলিত কথা যে লিসেনিং হচ্ছে সবথেকে ইজিয়েস্ট মডিউল। আউট অফ 4 লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এই 4টার মধ্যে লিসেনিংটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট এবং এটাই সবার আগে এক্সাম হবে। একটা কথা আছে মর্নিং শোজ দ্য ডে। আপনি যখন প্রথম লিসেনিংটা হচ্ছে আপনার প্রথম এক্সাম, সো লিসেনিংটা যদি ভালো করেন সেই ক্ষেত্রে দেখবেন যে এই পজিটিভ এনার্জিটা আপনার রিডিং এবং রাইটিং এর ক্ষেত্রে কন্টিনিউ হবে। তো প্রথমে যখন আপনি লিসেনিংটা একটা ভালো স্কোর করবেন, দেখা যাবে যে আপনি রিডিং এর ক্ষেত্রে এক্সট্রা এনার্জি পাচ্ছেন, একটা এক্সট্রা বুস্ট আপ পাচ্ছেন। এর জন্য আমরা টার্গেট করবো যে অ্যাটলিস্ট 8। আমরা যদি আমরা 7, আমরা আশা করি যে 7 এর নিচে কেউ টার্গেট করতেছি না এখানে যারা আছি। তো আমরা ধরেন বেঞ্চ স্কোর যদি ফাইনাল বেঞ্চ স্কোর যদি আমাদের 7 টার্গেট রাখি সেই ক্ষেত্রে আমরা যদি লিসেনিং এ 8 পাই সেক্ষেত্রে আমাদের বাই এনি চান্স যদি রাইটিং এ 6.5 বা রাইটিং এ 6 আসে ওইটা আমরা রিকভারি করতে পারবো। আপনি যদি 39-40 টার্গেট রাখতে পারেন কোনো সমস্যা নেই, বাট আমরা ন্যূনতম 8 টার্গেট রাখবো। এটা আমরা গত ক্লাসে বলছিলাম যে প্রথম সেশনে আপনার হচ্ছে প্রথম সেকশনে একটা সোশ্যাল কনভারসেশন থাকবে দুজন ব্যক্তির মধ্যে। 2 নম্বরটা একটা মনোলগ থাকতে পারে যে একজনই কথা বলবে বা দুইজনও কথা বলতে পারে। 3 নম্বরটাতে হচ্ছে 2 থেকে 4 জন ব্যক্তিও কথা বলতে পারে। ফাইনালি একটা মনোলগ থাকবে একাডেমিক পার্সপেক্টিভে। সো এখানে ডিফিকাল্টি লেভেল অনেকটা এরকম যে 1 থেকে 2টা একটু ডিফিকাল্ট, 2 থেকে 3 একটু ডিফিকাল্ট, 3 থেকে 4 একটু ডিফিকাল্ট, এরকমটা বলা হয়ে থাকে। তবে আমরা বলে রাখি যে মডিউল 2 যেটা বা সেকশন 2 যেটা ওইটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট, কারণ সেকশন 2 তে আউট অফ 10 কোয়েশ্চেন আমাদের 6 থেকে 7টা কোয়েশ্চেন বা অনেক ক্ষেত্রে 10টা কোয়েশ্চেনও হতে পারে এমসিকিউ, এবং এমসিকিউ এর ক্ষেত্রে আপনাকে কিন্তু আলাদা করে কোনো আনসার লিখতে হচ্ছে না, আপনি শুধু এ বি সি ডি এগুলা মার্ক করবেন যদি কম্পিউটার বেস পরীক্ষা দেন। আর পেপার বেস পরীক্ষা দিলে আপনি হচ্ছে লিখবেন এবিসিডি, সরি এবিসি, সাধারণত 3টা অপশন থাকে। লিসেনে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে 2 ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যে আপনাকে ইন জেনারেল যেরকম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যে একটা প্রশ্ন থাকবে 3টা অপশন থাকবে, আবার একটা প্রশ্ন থাকবে 5টা অপশন থাকবে, ওই 5টা অপশন থেকে 2টা অপশন দেখাইতে হবে। আমরা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে যাব। যেমন এখানে কোয়েশ্চেন টাইপ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে, ম্যাচিং কোয়েশ্চেন আছে, ম্যাপ এন্ড প্লেন লেভেলিং আছে, ডায়াগ্রাম লেভেলিং আছে, ফর্ম কমপ্লিশন আছে, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, প্রজেক্ট কমপ্লিশন, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, শর্ট কোয়েশ্চেন আনসার। আমরা সবগুলো কোয়েশ্চেন টাইপ নিয়ে কথা বলবো, এবং আমরা কতদিন কিছু সাজেশন দিছিলাম আপনাদেরকে, ওই সাজেশনটা আমরা আরেকবার রিপিট করবো। সেটা হচ্ছে যে কোয়েশ্চেন টাইপ গুলা নিয়ে আপনি একটু ফ্যামিলিয়ারাইজড হন।
আমরা একটা উদাহরণ দিয়েছিলাম গতদিন যে আপনি যদি নেটিভ কোন স্পিকারকেও আইএলটিএস এক্সামে এনে বসায় দেন, সেও ভালো একটা স্কোর তুলতে পারবে না। কারণ আপনি শুধু জানলেই হবে না, আপনি লিসেনিং অনেক ভালো বুঝতে পারেন। আপনি কেউ যদি ইংরেজি বলে আপনি ওটা ভালো বুঝতে পারেন, আপনি ভালো ইংরেজি বলতে পারেন, কিন্তু কনটেক্সচুয়াল বা ওই এক্সাম হলে আপনাকে যেটা চাচ্ছে আপনার থেকে ওই জিনিসটা কি বুঝতে পারতেছেন কিনা, এটাই হচ্ছে আপনার আইএলটিএস এর মূলত মূল বিষয়টা, যে আপনাকে যে মডিউলটা দেওয়া হচ্ছে ওই মডিউলটার আলোকে আপনি কি প্রপারলি আউটপুট দিতে পারতেছেন। প্রথমত হচ্ছে অবশ্যই কোয়েশ্চেন টাইপ সম্বন্ধে আপনাকে জানতে হবে, লিসেন ভেরি কেয়ারফুলি, কারণ একবারই হচ্ছে প্লে হবে অডিও গুলা, এবং এই অডিও গুলা হচ্ছে 3 টাইপের আসতে পারে। অ্যাকসেন্টের বিষয়টা আমরা বলছি, আমরা এই বিষয় নিয়ে আরেকটু সামনে ডিসকাস করব। প্রথমত হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, নর্থ আমেরিকান বা ইউএসএ কানাডিয়ান অ্যাকসেন্ট, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের অ্যাকসেন্ট। আবার রিডিং ম্যাটেরিয়ালস হিসেবে আমরা বলছিলাম যে আইএলটিএস এর 11 থেকে বা 10 থেকে 19 বা 11 থেকে 19 আপনি পড়বেন, ওইখান থেকে হচ্ছে 10টা, 10 থেকে 19 যদি হয় আপনার রিডিং ম্যাটেরিয়ালস, সেই ক্ষেত্রে প্রত্যেকটা বইয়ে 4টা করে মডেল কোয়েশ্চেন্স আছে। 4টা করে মডেল কোয়েশ্চেন্স মানে 10টা বইয়ে 40টা মডেল কোয়েশ্চেন্স, প্রত্যেকটা মডেল কোয়েশ্চেনে 40টা করে প্রশ্ন, তার মানে 1600টা প্রশ্ন প্র্যাকটিস করার আপনার একটা অপরচুনিটি আছে। এবং এই বইগুলা তারাই বের করছে যারা হচ্ছে আপনার আইএলটিএস এক্সামটা নিবে, তার মানে তারাও ডেফিনেটলি ওই বইয়ের আলোকেই কোয়েশ্চেন করবে, বা ওই বইয়ে যে টাইপের কোয়েশ্চেন আছে, বা আমরা যে প্রথমে বলছিলাম ফ্যামিলিয়ার ইয়োরসেলফ উইথ আইএলটিএস কোয়েশ্চেন্স, এইটা যদি ফ্যামিলিয়ারাইজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই বইটা পড়তে হবে। দেন গেট ইউজড লিসেনিং ফর এ লং টাইম, আপনাকে অ্যাটলিস্ট 30 মিনিটস ইংলিশ শোনার ক্যাপাসিটি থাকতে হবে, ক্যাপাবিলিটি থাকতে হবে, আপনার এবিলিটি থাকতে হবে। এবং এই লিসেনিংটা শোনার পরে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট আনসার করতে হবে। আপনি যদি কম্পিউটার বেসড আনসার করেন সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্টলি লিখতে হবে, আর পেপার বেসড হইলে আপনি হয়তো প্রশ্নকে মার্ক করে রাখতে পারেন। দেন আপনার এই যে এখানে আছে যে ইউ উইল গেট 10 মিনিটস টু ট্রান্সফার আনসার ইন দা আনসার শিট। পেপার বেসড ক্ষেত্রে, কম্পিউটার বেসড ক্ষেত্রে আপনাকে ফাইনালি প্রত্যেকটা মডিউল শেষে 30 সেকেন্ডস এর মতো সময় দিবে, ফাইনাল হচ্ছে 2 মিনিট আপনাকে সময় দিবে। কম্পিউটার বেসড আপনি সাথে সাথে আনসারটা লিখতে পারবেন, লিখতে হবে বলার পরপরই। এরপরে হচ্ছে পিন পয়েন্ট ইউর উইকনেস। এখন কি কি উইকনেস থাকতে পারে আমরা কতদিন মুখে মুখে বলছিলাম, আজকে আমরা দেখবো যে কি কি উইকনেস স্টুডেন্টদের থাকতে পারে। আমরা এখানে 10টা উইকনেস নিয়ে আসছি, যে কমন মিস্টেকস বাই আইএলটিএস ক্যান্ডিডেট ইন লিসেনিং পার্ট। প্রথমে হচ্ছে সব থেকে অনেক বড় একটা ভুল করি আমরা, সেটা হচ্ছে নট রিডিং ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। আপনাকে হচ্ছে যেমন এখানে কি আছে, এই যে ধরেন আমরা এখানে একটা টাইপস অফ আইএলটিএস কোয়েশ্চেন লিসেনিং কোয়েশ্চনে আমরা এখানে দেখেন যে সেকশন 3 কোয়েশ্চন 27 থেকে 30, কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো, রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস ফর ইচ আনসার। তার মানে এই যে আমার এই বিষয়টা আমাদের হচ্ছে এখানে কিন্তু বোল্ড করে দেওয়া আছে, নো মোর দেন 2 ওয়ার্ডস। তার মানে আপনি এই যে স্টাডিং উইথ দ্য ওপেন ইউনিভার্সিটি ডিমান্ডেড এ গ্রেট ডিল অফ ড্যাশ, এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আপনি কমপ্লিট করবেন বা সেন্টেন্স কমপ্লিশনের কোয়েশ্চেন টাইপটা আপনি কমপ্লিট করবেন, আপনাকে অবশ্যই 2টা ওয়ার্ডের বেশি ইউজ করা যাবে না। আপনি একটা ওয়ার্ড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, 2টা ওয়ার্ড ইউজ করতে পারেন, কিন্তু আপনি যদি 3টা ওয়ার্ড ইউজ করেন এখানে, সেক্ষেত্রে আপনার আনসারটা 0 হবে, আপনি কোনো মার্কস পাবেন না। প্রথম আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা উই অলওয়েজ জাম্প টু কনক্লুশন, মানে আমাদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে আমরা যদি কোনো একটা বিষয় দেখি, যেটা একটা সোশ্যাল মিডিয়া থেকে উদাহরণ দিতে পারি, যে গুজব কিভাবে ছড়ায়। গুজব হচ্ছে আপনার হচ্ছে কেউ কোনো একটা বিষয় বলছে, আপনি কোনো ফ্যাক্ট চেক না করে, কোনো ইভালুয়েশন না করে, কোনো যাচাই বাছাই না করে ডিরেক্ট কনক্লুশনে চলে গেলেন, না এটাই মেবি হতে পারে। এরকম একটা উদাহরণ একবার হয়েছিল যে বাজারে লবণ বা চিনি, কেউ হয়তো গুজব ছড়াইছে যে লবণ বা চিনি হচ্ছে কি করে যাবে, মানে দাম বেড়ে যাবে। তো এটা জানার পর মানুষজন কোনো যাচাই বাছাই না করে ডিরেক্টলি অনেক বেশি বেশি হচ্ছে লবণ বা চিনি কিনে ফেলছে বাজার থেকে, তখন মার্কেটে এটা শর্টেজ দেখা দিচ্ছে। অথচ এটা কিন্তু একেবারে সত্য ছিল না, এটা পরবর্তীতে এভিডেন্স চেক করে দেখা গেছে যে এটা আসলে একটা গুজব ছিল। এজন্য আমরাও আমাদের হচ্ছে একটা টেন্ডেন্সি আছে, আমরা কোনো কিছু হইলে যাচাই বাছাই না করে ডিরেক্ট আমাদের কনক্লুশনে চলে যাই। তো একইভাবে হচ্ছে আমরা অনেক সময় দেখি যে কোয়েশ্চনে কি আছে ওইটা দেখতে চলে যাই, কিন্তু আমাদের ওই ইনস্ট্রাকশনটা আমরা পড়ি না। অনেক ক্ষেত্রে বলে যে নো মোর দেন 1 ওয়ার্ডস, মোস্টলি 4 নাম্বার যে মডিউলটা সেকশন 4 31 থেকে 40 নাম্বার কোয়েশ্চন একটা মনোলগ থাকে, এবং সবগুলা কোয়েশ্চন একই সাথে থাকে।
এখানে দেখবেন যে আপনি সেকশন 1 এ কোয়েশ্চেন 1 to 6 হয়তো একবারে আপনাকে একটা অডিও শোনাচ্ছে, 6 থেকে 8 পর্যন্ত আপনাকে আলাদা অডিও শোনাচ্ছে, অনেক ক্ষেত্রে 11 থেকে 20 এর মধ্যে 3-4 বার অডিও শোনায়। কিন্তু সেকশন 4 এ মোস্টলি একজনই কথা বলে যায় পুরোটা সময়, এবং ওইখানে একটা ওয়ার্ডই কথা, মানে মোস্টলি 4 নাম্বার সেকশনে একটা ওয়ার্ডে আনসার লিখতে হয়। এখন আপনার কাছে মনে হইলো যে না, এটা 2টা ওয়ার্ড হইতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই একটা ওয়ার্ডে আনসার করতে হবে এবং আপনার আনসারটা এমন ভাবেই থাকবে যেন আপনি একটা ওয়ার্ডে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রথম এরর, যে স্পেশালি ওয়ার্ড লিমিটস নো মোর দেন 3 ওয়ার্ডস অর এ নাম্বার। এই ইনস্ট্রাকশনটা আমরা পড়ি না, এবং এই ইনস্ট্রাকশনটা না পড়ার কারণে আমাদের পারা জিনিস আমরা ভুল করতে পারি। প্রথমটা হচ্ছে পুয়ার স্পেলিং। এখন আপনার প্রথম যে সেকশনটা থাকে, প্রথম সেকশনে মোস্টলি কোনো না কোনো ব্যক্তির ফর্ম কমপ্লিশন থাকে, কোনো না কিছু এমন কিছু থাকে যে ব্যক্তির নাম থাকে, নামে ধরেন আমাদের ইউজুয়ালি তো একটা ফার্স্ট নেম থাকে, একটা সারনেম থাকে, বা ফার্স্ট নেম বা লাস্ট নেম থাকে। তো অনেক ক্ষেত্রে ব্যক্তি ধরেন তার নাম হচ্ছে মার্ক স্মিথ, তো সে স্মিথ যে স্পেলিং করতে পারে, অনেক ক্ষেত্রে মানে কমন যেগুলো নাম যেমন ব্রাউন, স্মিথ, এগুলো তারা প্রোনাউন্সিয়েশন আপনাকে বলে দিবে না, তখন আপনাকে গেস করে লিখতে হবে, কারণ এই নামগুলো তো কমন। স্মিথের বানান একরকমই হয়, SMITH, ব্রাউন BROWN। ধরেন এমন একটা নাম হচ্ছে জুডিথ, একজন ব্যক্তির নাম হতো জুডিথ বেকার। সো এখন বললো যে জুডিথ হচ্ছে তার নামের প্রথম অংশ, সেকেন্ড অংশতে ব্ল্যাঙ্ক দিয়ে রাখো, এটা আপনাকে আনসার করতে হবে। তখন যে কথা বলবে সে বলে দিবে যে মাই নেম ইজ জুডিথ বেকার, তখন যে যার সাথে কথা বলছে বলবে যে কুড ইউ স্পেল ইট ফর মি, তখন সে বলতে পারে BJUDITHBAKER। এখন আপনি জানেন যে এটার আনসার হবে বেকার, BAKER। এখন ভুল করে যদি আপনি BAKER লিখে ফেলেন তাহলে কিন্তু আপনি 0 পাবেন। আপনি জানেন আনসারটা কি, কিন্তু আপনি 0 পাবেন। So even if the answer is correct, incorrect spelling will result in a lost mark. এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ক্যাপিটাল পুরোটা ক্যাপিটালে লিখেন তাও কোনো ইস্যু নাই, পুরোটা স্মল লেটারে লিখলে তাও কোনো ইস্যু নাই। আবার আরেকটা স্পেলিং এর ইস্যু আছে, যে আপনি ধরেন ব্রিটিশ এবং আমেরিকান কিছু ওয়ার্ডের পার্থক্য আছে স্পেলিং এ, যেমন সেন্টার CENTRE, এটা হচ্ছে ব্রিটিশ সেন্টার, আর আপনি যদি আমেরিকান সেন্টার লিখেন CENTER তাহলে ওইটাও সঠিক। কিন্তু বিশেষ করে এই যে পরামর্শটা যেটা আমি এখন বলবো আপনাকে, এটা রাইটিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন সেন্টার একবার লিখবেন CENTRE, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে লিখবেন, বা লেবার LABURE, আর LABOUR, কালার COLOUR, এটা হচ্ছে ব্রিটিশ। আর এই যে ইউটা আছে, এই ইউটা হচ্ছে আপনার আমেরিকান ইংলিশে ইউটা নাই। এখন আপনি যখন ব্রিটিশ স্পেলিং এ লেখা শুরু করবেন, আপনি পুরোটা সময় ব্রিটিশ স্পেলিং এ লিখবেন। আপনি যদি আমেরিকান স্পেলিং এ লিখেন পুরোটা সময় আমেরিকান স্পেলিংটা মানে এই যে স্পেলিংটা লিখবেন। যেমন ব্লু ইজ মাই ফেভারিট কালার, আপনি একটা লিখলেন, যে আপনার একটা টাস্ক টুতে আসলো যে হোয়াট ইজ ইওর, সাম পিপল সে ব্লু ইজ দা মোস্ট ফেভারিট, সাম পিপল, এরকম হইতে পারে একটা কোয়েশ্চেন। আমি ধরেন একটা হাইপোথেটিক্যাল একটা কোয়েশ্চেন বলি, যে পিঙ্ক ইজ দা কমন ফেভারিট কালার ফর ওমেন, whereas blue is the common favorite color of men. Do you think it's a social construct? এটাকে আমাদের সোসাইটি থেকে নির্দিষ্ট করে দিছে যে মেয়েরাই পিঙ্ক মানে আমরা একটা ফিমেলের প্রতিকৃতি বুঝি। তো এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, যে তোমার মানে তোমার পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করো। তখন আপনি লিখলেন যে ব্লু ইজ মাই ফেভারিট কালার। এখন ফেভারিটের বানান কি রকম, একটা এক্সট্রা ইউ আছে আপনি যদি ব্রিটিশ লিখেন। আপনি ফেভারিট শব্দটা যখন লিখলেন ব্লু ইজ মাই ফেভারিট কালার, ফেভারিট শব্দটা আপনি ইউ দিয়ে লিখলেন, ব্রিটিশ ফেভারিট। কালারটা আপনি লিখলেন হচ্ছে COLOR, মানে আমেরিকান ওয়েতে। তখন কিন্তু এখানে আপনি নেগেটিভ মার্কিং এর শিকার হবেন। আপনি যখনই ব্রিটিশ স্টাইলে স্পেলিং করবেন, ব্রিটিশ স্টাইলে লিখতে যাবেন, অবশ্যই আপনাকে সম্পূর্ণটা ব্রিটিশ স্টাইলে লিখতে হবে। আপনি যদি আমেরিকান স্টাইলে লিখতে চান, সম্পূর্ণ আপনাকে আমেরিকান স্টাইলে লিখতে হবে। এটা আপনাকে একটা সাজেশন দিলাম, যেটা আমরা রাইটিং এর ক্ষেত্রে দেখবো, বাট লিসেনিং এর ক্ষেত্রে আপনি যদি
ফ্লেভার, কালার, ফেভারিট এই ওয়ার্ড গুলো লিখেন ব্রিটিশ ইউ দিয়ে, তাহলে চেষ্টা করবেন 40টা আনসারের মধ্যে যদি মাল্টিপল এরকম অপশন থাকে, সেন্টার, তারপরে হচ্ছে কি হইতে পারে, এই যে ফেভারিট যেগুলো আছে ওগুলা, যদি একটা আনসার ব্রিটিশের ইউ দিয়ে করেন, পুরোটা সবগুলো ব্রিটিশের ইউ দিয়ে করবেন। একটা আনসার যদি ইউ বাদে লিখেন ইউএস এর মতো সেন্টার, তাইলে সবগুলাই আপনি ওইভাবে করবেন, CENTRE। পরে হচ্ছে ইনকারেক্ট গ্রামার। অনেক ক্ষেত্রে আপনাকে আনসারে প্লুরাল লিখতে হবে, যেমন ধরেন সিঙ্গুলার এবং প্লুরাল। তো আপনি যদি, আপনাকে যদি বলে যে এখানে দুই বা ততোধিক জিনিস থাকে, সেক্ষেত্রে আপনার আনসারটা এস বা ইএস অ্যাড করে দিতে হবে। আমরা জানি যে হি গোজ টু স্কুল, দে গো টু স্কুল। এখন আপনি যদি ব্ল্যাঙ্ক থাকলো হি গোজ টু স্কুল, এরকম একটা কথা থাকলো, বা হি ড্যাশ টু স্কুল। এখন আপনি যদি গো লিখেন তাহলে কিন্তু আপনি বোঝাচ্ছেন যে সে স্কুলে যাচ্ছে, কিন্তু ওই যে ইএস না দেওয়ার কারণে আপনার মার্কিংটা হবে না। সো ইনকারেক্ট গ্রামারটাও হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনার মার্কিং এর ক্ষেত্রে। কারণ আমাদের মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে অবশ্যই আমরা ভালো করে ইংরেজি জানবো। আমরা যখন যখন দেশের বাইরে যাব, যাতে তাদের সাথে কমিউনিকেশন করতে পারি, আমরা কোনো কিছু লিখতে পারি, আমরা তাদের কথা বুঝতে পারি, আমরা তাদের সাথে কথা বলতে পারি, এটাই তো আমাদের মেইন টার্গেট, তাই না? অবশ্যই এটা মেইন টার্গেট, কিন্তু আমাদের একটা ডিসেন্ট স্কোরটাও মেইন টার্গেট। কারণ হচ্ছে আমরা একটা যদি ভালো স্কোর করতে না পারি, সেক্ষেত্রে আমাদের অনেক অপরচুনিটি মিস হয়ে যেতে পারে। আমরা গত সেশনে দেখলাম যে আমরা কেন হাই স্কোরটা অ্যাচিভ করার চেষ্টা করব, কারণ কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনাকে বেয়ার মিনিমাম একটা গ্রেড দিয়ে দিবে 6.5, অনেক বেশিরভাগ জায়গাতে 6, অ্যাটলিস্ট 6, বা অনেক জায়গায় বলে যে 6.5, নো ব্যান্ড লেস দেন 6। আপনি যদি একটু ওয়ার্ল্ডের ভালো ভালো ইউনিভার্সিটি টার্গেট করেন, সেক্ষেত্রে আপনাকে 7.5, যেমন আপনি যদি যেহেতু ধরেন পৃথিবীর প্রথম টপ 10 ইউনিভার্সিটির মধ্যে ইউকে তে হচ্ছে 4টা ইউনিভার্সিটি আছে, লন্ডন ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল কলেজের 2 নাম্বার, তারপর অক্সফোর্ড, ক্যামব্রিজ, এটা হচ্ছে ইউকে তে। আর ইউএসএ তে হচ্ছে স্ট্যানফোর্ড, এমআইটি, হার্ভার্ড, এরকম 3টা আছে মনে হয়, না 3টা না 4টা। তারপর হচ্ছে এখানে ফ্রান্সের একটা মনে হয় আছে টপ 10-এ, এশিয়ার একটা আছে। তো আমি উদাহরণ যদি দেই যে ইম্পেরিয়াল কলেজ পৃথিবীর নাম্বার র্যাঙ্কিং 2 তে এখন, ওইটাতে হচ্ছে 7 হচ্ছে তাদের বিয়ার মিনিমাম স্কোর আর কি, অনেক ক্ষেত্রে 7.5, নো ব্যাড লেস দেন 7। এখন আপনি যদি ওই ইউনিভার্সিটি যেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ডিসেন্ট স্কোর লাগবে। এখন ডিসেন্ট স্কোর যদি লাগে, তার মানে কি লিসেনিং, রিডিং, রাইটিং সবগুলোতে হচ্ছে ন্যূনতম 7 পাইতে হবে। আর লিসেনিং এ আমরা জানি যে 7 পাইতে গেলে হচ্ছে আপনাকে 31 বা 32টা কারেক্ট করতে হবে। 32টা 32 আউট অফ 40 এটা যদি হয়, তার মানে আপনাকে 80% কারেক্ট করতে হবে, মানে 40-এর মধ্যে 32 হচ্ছে 80%। এখন আর আপনি যদি ভালো স্কোর করতে চান, তাহলে কিন্তু আপনাকে হচ্ছে প্রপারলি ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে, আপনার স্পেলিং ঠিক রাখতে হবে, আপনার গ্রামারটা ঠিক রাখতে হবে। তার মানে দেখেন যে আপনি যদি গ্রামার এরর করেন, স্পেলিং এরর করেন, তাহলে কিন্তু আপনার সফটওয়্যার ইউনিভার্সিটি ওইটা কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু এই বিষয়গুলো ফোকাস করা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরে পরে বলতেছে যে 4 নাম্বারটা যদি আমরা দেখি যে মিসিং কিওয়ার্ডস এন্ড সিনোনিম। এখন আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে অডিওতে বলবে একটা ওয়ার্ড, বাট কোয়েশ্চনে দিয়ে রাখবে আরেকটা ওয়ার্ড। যেমন আজকে আমি আমার একটা স্টুডেন্টের সাথে বসছিলাম, আইএলটিএস লিসেনিং এ তার সমস্যা ছিল। তো তার সাথে যখন বসি, তখন সে বললো যে এই একটা এমসিকিউ নিয়ে তার সমস্যা হচ্ছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কেমব্রিজ 19-এ 2 নাম্বার টেস্টটা, তো ওইটা আমরা হচ্ছে অডিওটা যখন প্লে করলাম, তখন দেখলাম যে তার একটা এমসিকিউ 3টা না 4টা ছিল, একটা 2টা হয়েছে, 2টা হয়নি। এই 2টা হয় নাই, ওই একটা কোয়েশ্চেন এরকম ছিল যে কোয়েশ্চেনে ছিল হবি, যে একজন ব্যক্তি লন্ডন থেকে আরেকটা শহরে গেছে। তো 3টা অপশন ছিল যে সে কি নতুন একটা হবি পাওয়ার কারণে, নতুন একটা হবি ডেভেলপ, মানে হবি মানে নতুন একটা শখ তার ডেভেলপ হয়েছে, ওই শখটা পূরণ করার জন্য সে হচ্ছে লন্ডন থেকে আরেকটা শহরে মুভ করছে। কিন্তু আপনাকে যখন অডিওটা বলছে, তখন সে বলছে যে আই হ্যাভ গ্রোন এন ইন্টারেস্ট, মানে তার একটা আগ্রহ জাগছে। সো আগ্রহ আর এখানে হবি কাছাকাছি ওয়ার্ড, তার মানে হচ্ছে আগ্রহ শখ মোটামুটি কাছাকাছি ওয়ার্ড। তার মানে এই যে ইন্টারেস্ট থেকে আমরা বুঝতে পারবো যে এটা এই হবিটা। এখন এই যে
মিসিং কিওয়ার্ডস ইন সিনোনিম, এই সিনোনিমটা মিস করার কারণে সে কিন্তু একটা আনসার করতে পারেনি। যেখানে লিখছে যে স্টুডেন্টস অফেন লিসেন ফর এক্সাক্ট ওয়ার্ডস ফ্রম দ্য কোয়েশ্চন বাট দ্য অডিও ফ্রিকুয়েন্টলি ইউজেস সিনোনিমস অর প্যারাফ্রেজিং। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 4 নাম্বারটা আমাদের টোটাল যে 10টা প্রবলেমে, যে আমরা সবসময় কোয়েশ্চনে যে ওয়ার্ডটা থাকবে আমরা ধরে রাখি যে ওই ওয়ার্ডটাই আমাদেরকে বলবে। তো ওই ওয়ার্ডটা যদি আমাদেরকে বলে তখন তো ভালোই, অনেক ক্ষেত্রে বলে ডিরেক্টলি, কিন্তু আপনার ওই এই যে আমার যে স্টুডেন্ট সে হচ্ছে এই আনসারটা করতে পারে নাই, কারণ সে ধরে রাখছিল যে হুবহু তাকে ওই ওয়ার্ডটা বলবে। এবং আমরা একদম ফাইনালি 5টা আপনাদেরকে গাইডলাইন দিব, সাজেশন দিব। ওই সাজেশনের মধ্যে একটা সাজেশন হচ্ছে অবশ্যই আপনাকে সিনোনিম, প্যারাফ্রেজিং এগুলোতে মাস্টার হতে হবে। এবং প্যারাফ্রেজিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 এই দুইটাতেই হচ্ছে আপনাকে প্যারাফ্রেজ করে লিখতে হবে। যেমন আমাদের একটা কোয়েশ্চেন আমরা সেদিন সলভ করলাম অনেক স্টুডেন্টের সাথে, যে অকুপাইড, আমরা এই যে গতদিন উদাহরণ দিছিলাম যে 2005, 10, 15, 20 4 বছরের ব্যবধানে প্রতি বছরে 6টা হোটেলে বিভিন্ন স্টার রেটিং দেয়া আছে, ওই হোটেলগুলোতে কতগুলা রুম বুকড আছে। এখন আমরা যখন আনসার করতে গেলাম আমাদের মাথায় মানে অকুপাইড লিখছে তারা, সো আমরা প্রথমে লিখলাম যে অকুপাইডের আমরা সিনোনিম দিয়ে লিখলাম যে বুকড। তখন আমরা বললাম যে তখন আমরা হচ্ছে এই অকুপাইডের বুক দিয়ে লিখলাম। তারপরে হচ্ছে আপনি যখন একটা ওয়ার্ড বারবার ইউজ করবেন রাইটিং এর ক্ষেত্রে তখন কিন্তু আপনার ব্রেন স্কোর কমে আসবে। সেক্ষেত্রে সিনোনিমটা জানা এবং প্যারাফ্রেজিংটা জানা শুধুমাত্র লিসেনিং পার্টের জন্য ইম্পর্টেন্ট না, এটা রিডিং এর জন্য ইম্পর্টেন্ট। রিডিং এ আপনার পেসেজে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, আনসারে থাকবে আরেকটা ওয়ার্ড। মানে আনসারের ক্ষেত্রে যেমন ধরেন পেসেজে একটা লাইন দেওয়া থাকলো, ওই লাইনের এগেইনস্টে আপনাকে একটা কোয়েশ্চেনের আনসার করা লাগতেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন পেসেজে যে ওয়ার্ড আছে হুবহু ওইটা আপনি আনসারই লিখতে পারবেন, কিন্তু আশেপাশের যে কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডটা ধরে কোয়েশ্চনটা খুঁজবেন ওই কিওয়ার্ডটা একটু চেঞ্জ। যেমন হবির ক্ষেত্রে ইন্টারেস্ট হইতে পারে, তারপর হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে লোকেশন হইতে পারে, রেসিডেন্স হইতে পারে। এই বিষয়ে যেমন ধরেন অ্যাড্রেসের কতগুলা কি হইতে পারে, যেমন লিসেনিং এর ক্ষেত্রে একটা উদাহরণ দিই। মোস্টলি আপনি সেকশন 1 এ যখন যাবেন আপনাকে সেকশন 1 এ সাধারণত কোনো ব্যক্তির ফর্ম ফিল আপ বা এরকম কোনো একটা থাকে, তার নাম বললো, তার অ্যাড্রেস বললো। তো এখানে কোয়েশ্চেন হয়তো লেখা থাকবে অ্যাড্রেস, আর অডিওতে আপনাকে বলতে পারে হোয়ার ডু ইউ লিভ ইন। তার মানে অ্যাড্রেস আর লিভ ইন মানে আপনি কোথায় থাকেন আর আপনার অ্যাড্রেস এই দুইটা কথা কিন্তু সেম। বা বলতে পারে আই এম কারেন্টলি রিসাইডিং এট, মানে আমি থাকতেছি, আমি বর্তমানে এই জায়গায় থাকতেছি। এই যে সিনোনিম গুলা, এই সিনোনিম গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ আপনাকে অবশ্যই ডিসেন্ট স্কোর পাইতে গেলে আপনার এই যে কিওয়ার্ডস গুলা ফলো করতে হবে। যে আপনি জাস্ট ধরেন আপনি যদি আবদ্ধ মেন্টালিটির মাধ্যমে জাস্ট কোয়েশ্চনে যে ওয়ার্ডটা আছে ওইটা যদি ফলো করতে চান, ওই ওয়ার্ডটাই যদি আপনি লিসেনিং শুনতে চান, তাহলে আপনি মোস্ট অফ দ্য কেসে কোয়েশ্চনটা মিস করে যাবেন। এবং মিস করে গেলে কিন্তু এখানে আরেকটা ইস্যু হচ্ছে যে আপনি যখন ধরেন 1 থেকে 6 নাম্বার কোয়েশ্চেন আপনি আনসার করতেছেন একটা অডিওতে, আপনি 1, 2, 3 আনসার করতে পারছেন, আপনি হঠাৎ করে দেখলেন 4 নাম্বার কোয়েশ্চেনটা চলে গেছে, আপনি ধরতে পারেন নাই, 5 নাম্বার কোয়েশ্চেনে চলে আসছে। এই যে একটা মিসিং হয়ে গেল আপনার, এই মিসিং হওয়ার কারণে অনেকে প্যানিক করে, এবং প্যানিক করার কারণে সে পরবর্তী কোয়েশ্চেন গুলোতে সমস্যা হয়। এটা আমাদের তো হচ্ছে আউট অফ 40 পাইতে হবে। আমরা যদি আউট অফ 40 পাই তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু সবসময় যে পাবো এমন তো কথা না, তাই না? ধরেন আমরা 35, আমরা যদি একটা দুটো মিসও করে যাই স্টিল আমরা 35 প্লাস টার্গেট রাখতে পারি। আমরা তো বেয়ার মিনিমাম টার্গেট রাখতেছি যে আমরা লিসেনিং এ 8 প্লাস টার্গেট করবো, কারণ প্রথমেই যদি আপনি লিসেনিং এ ভালো স্কোর করতে পারেন এটা পরবর্তী রিডিং এর রাইটিং এর ক্ষেত্রে আপনাকে একটা পজিটিভ ভাইব দিবে। এবং অনেক ক্ষেত্রে আমাদের রাইটিং বা স্পিনটা খারাপ হয়ে যেতে পারে, 6.5 বা 6 হয়ে যেতে পারে, তখন এই লিসেনিং এর 8 বা 8.5 এই স্কোরটা আপনাকে ওইদিকে ওভারকাম করবে। 5 নাম্বারটা হচ্ছে গেটিং ডিস্ট্রাক্টেড বাই আননেসেসারি ইনফরমেশন। দ্য অডিও উইল কন্টেইন এক্সট্রা ডিটেইলস নট রেলেভেন্ট টু দ্য কোয়েশ্চন, ফোকাস অন দ্য স্পেসিফিক ইনফরমেশন রিকোয়ার্ড। কয়েকদিন আগে মানে লাস্ট উইকে একটা কোয়েশ্চেন সলভ করতে বসছি, 4 নাম্বার মডিউলের কোয়েশ্চেন 31 থেকে 40, 1, 2, 3 3টা কোয়েশ্চেন সলভ করলাম, 31, 32, 33 থেকে 34 নাম্বার কোয়েশ্চনে এই যে কোয়েশ্চন, এই দুটো কোয়েশ্চনের মধ্যখানে অ্যাটলিস্ট 2 মিনিট কথা বলছে, যেটা কিনা একেবারেই আমার কোয়েশ্চনের সাথে রেলেভেন্ট না।
আমরা জানি যে 4 নাম্বার যে মডিউল হয় ওখানে একাডেমিক একটা লেকচার হয়, বা একাডেমিশিয়ান কেউ হয়তো ক্লাসে লেকচার দিচ্ছে যে এই টপিক নিয়ে আমি কথা বলবো, একটা হিস্টোরিক্যাল ওয়ার্ড হতে পারে বা হিস্টোরিক্যাল কোন একটা মিউজিয়ামের ডিসক্রিপশন হতে পারে। তো সে 33 নাম্বার কোয়েশ্চন, এটা ছিল সম্ভবত আমেরিকার মানুষজনের বিহেভিয়ার বা সামথিং এরকম কিছু। 33 নাম্বার কোয়েশ্চন থেকে 34 নাম্বার কোয়েশ্চনের মধ্যে অ্যাটলিস্ট 2 মিনিট ছিল যে যে স্পিকার সে অন্য বিষয়ে কথা বলছে। তো এখন এই 2 মিনিট আপনাকে ফোকাস রাখতে হবে যে না কখন আমার এই কোয়েশ্চনটা আসতেছে, 34 নাম্বার কোয়েশ্চন। তখন দেখা গেল যে আমরা এই একটু ডিস্ট্রাক্টেড হয়ে আমাদের একটা মিস হয়ে গেল, 34 নাম্বারটা আমরা মিস করে ফেলছি, দেন 35-এ গিয়ে আমরা আবার ধরতে পারছি। এই আননেসেসারি ইনফরমেশন আপনাকে এমন মানে এজন্যই দিচ্ছে যে আপনার কনসেন্ট্রেশনটা কতটুকু ধরে রাখার ক্ষমতা আছে এটা দেখার জন্য। কারণ আপনাকে তারা যত উপায়ে পসিবল তারা আপনাকে টেস্ট করার চেষ্টা করবে, যতগুলা ডিস্ট্রাকশন দিতে পারে। যেমন সবচেয়ে বেশি মানুষজন ডিস্ট্রাক্টেড হয় হচ্ছে এমসিকিউতে। এমসিকিউতে 3টা অপশন আপনার জন্য, এবং 3টা অপশনের যে 3টা ওয়ার্ড থাকবে বা 2-3টা ওয়ার্ড থাকবে একটা অপশনে, সবগুলা কথাই আপনাকে বলবে। যেমন আজকে একটা স্টুডেন্টের সাথে বসছিলাম আমি, হচ্ছে কিসের ক্ষেত্রে, যে এমসিকিউ এর লিসেনিং এর এমসিকিউ। তো কোয়েশ্চনটা এরকম, স্টুডেন্টের হচ্ছে সমস্যা ছিল যে অ্যাকসেন্ট, সে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট বুঝতে পারতেছে না। সো আমরা একটা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের একটা লিসেনিং এর টেস্ট ছাড়ার পরে আমরা একটা এমসিকিউ সলভ করতে বসছি। তো একজন ব্যক্তি একটা টেস্ট দিতে গেছে, মানে একটা চাকরি করবে, চাকরি করার জন্য তাকে প্রথমত একটা টেস্ট দিতে হবে, চোখের পরীক্ষা দিতে হবে। তো অপশনটা ছিল যে সে যখন চোখের পরীক্ষা দিতে যায় তখন ডক্টররা কোন বিষয়ে সন্দেহ করছে, তার কি সমস্যা থাকতে পারে। অপশন ছিল 3টা: শর্ট আইসাইট, হ্যাভিং এ সার্জারি ইন দ্য আই, আর কালার ব্লাইন্ডনেস। তো সে এভাবে বলতেছে, when I was মানে আমি যখন হচ্ছে when I was being employed in the company, initially I had the problem of having short eyesight. এখন কোয়েশ্চনটা হচ্ছে ডক্টররা তাকে কি হিসেবে আন্দাজ করছে যে তার কি সমস্যা থাকতে পারে, কিন্তু সে কিন্তু বলছে যে আমার ইনিশিয়ালি সমস্যা ছিল শর্ট আইসাইট। তার মানে কিন্তু অনেকে কি করবে, প্রথমে যখন শর্ট আইসাইট শুনে যাবে, এবং শর্ট আইসাইট হচ্ছে সবার প্রথম অপশন ছিল বলে না, এটা ওনার সেকেন্ড অপশন ছিল। তো অনেকে কি করছে, মোস্টলি যে মানুষজন এটা কি করবে, আমার স্টুডেন্ট কি করছে, সে শর্ট আইসাইট আনসার করে দিচ্ছে, কারণ ওই ব্যক্তি তো বলছে শর্ট আইসাইট। কিন্তু প্রথমে সে বলছে যে ইনিশিয়ালি আই হ্যাড দ্য প্রবলেম অফ শর্ট আইসাইট বাট I had a surgery in my eye and now it is fixed. তার মানে 3টা অপশন ছিল, 2টা অপশন অলরেডি টাচ করে ফেলছে যে স্পিকার, যে বলছে আমার প্রবলেম ছিল আমি চোখে কম দেখতাম, কিন্তু পরবর্তীতে আমি একটা লেজার সার্জারি করার কারণে আমার এই সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু ডক্টররা আমাকে এজিউম করছে যে আমার কালার ব্লাইন্ডনেস থাকতে পারে। আনসারটা হবে কালার ব্লাইন্ডনেস। এখন দেখেন, আপনি যদি ডিরেক্টলি জাম্প করেন কনক্লুশনে, সেক্ষেত্রে কিন্তু আপনি মিস করে যাবেন যে এই আনসারটা কি হইতে পারে। এই আনসারটা অবশ্যই হবে শর্ট আইসাইট। এটা সম্ভবত এটা আপনারা পাবেন, এটা 19 এর মনে সেকেন্ড টেস্ট, আইএলটিএস 19 যে কেমব্রিজের বইটা আছে ওইটার মনে সেকেন্ড টেস্টের 16-17 এরকম একটা কোয়েশ্চন হতে পারে, বা সেকেন্ড মডিউলটা মানে সেকেন্ড সেকশনটা। আমরা পরের স্লাইডে যাই। আমাদের 5টা প্রবলেম নিয়ে আমরা কথা বললাম, যে আমাদের অবশ্যই রিডিং ইনস্ট্রাকশন কেয়ারফুলি, আমাদের নো মোর দেন 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস এইসব নিয়ে কথা মানে জানতে হবে। স্পেলিংটা অবশ্যই কারেক্ট করতে হবে, পাংচুয়েশন ম্যাটার করবে না, মানে ক্যাপিটালাইজেশন এটা ম্যাটার করবে না। আপনি চাইলে পুরোটা বড় হাতে লিখতে পারেন, সবগুলো ছোট হাতে লিখতে পারেন। গ্রামাটিক্যাল একুরেসি লাগবে, সিনোনিম সম্বন্ধে জানতে হবে, প্যারাফ্রেজিং সম্বন্ধে জানতে হবে, এবং আমাদেরকে অনেক বেশি কথা বলতে পারে যেটা আপনাদের কোয়েশ্চেনের সাথে রিলেভেন্ট নয়, স্টিল আমাদের কনসেন্ট্রেশনটা ধরে রাখতে হবে। পরবর্তীতে আমরা একটা দেখি যে নাম্বার 6 হচ্ছে ফেইলিং টু প্রেডিক্ট আনসার। আপনাকে প্রত্যেকটা লিসেনিং পার্ট শুরু করার আগে আপনাকে 30 সেকেন্ডের মতো সময় দিবে, অনেক ক্ষেত্রে 25 সেকেন্ড সময় দিবে, অনেক ক্ষেত্রে কোয়েশ্চন দুটো থাকলে হয়তো 15-20 সেকেন্ড সময় দিবে। তখন আপনি কি করবেন? বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে আপনাকে ধরেন 30 সেকেন্ড সময় দিল, তাহলে আপনি কি করবেন? আপনি
অবশ্যই গেস করবেন আনসারটা কি হইতে পারে। যেমন স্টাডিং উইথ দ্য ওপেন ইউনিভার্সিটি ওয়ান্টেড এ গ্রেট ডিল অফ, কি হইতে পারে, হয়তো পেশেন্স, হ্যাঁ এরকম হইতে পারে। এমন কোনো স্টাডিং উইথ দ্য ওপেন ইউনিভার্সিটি ওয়ান্টেড গ্রেট ডিল অফ সামথিং, যেটা কোনো ব্যক্তির কোয়ালিটির কথা বলতেছে। স্টাডিং এন্ড ওয়ার্কিং এট দ্য সেম টাইম ইমপ্রুভ দেয়ার স্কিলস, তার মানে ডেফিনেটলি তার টাইমিং স্কিলস বা এমন ধরনের কোনো স্কিল আনসারটা হইতে পারে। ইট ওয়াজ হেল্পফুল দ্যাট দ্য কোর্স ওয়াজ স্ট্রাকচার্ড ইন ডিসেন্ট ম্যানার, বা এমন ভাবে কোর্সটা স্ট্রাকচার হয়েছে যেটা ভালো কোনো, এটা বোঝাচ্ছে যে 29 নাম্বারটার আনসার ভালো কিছু হবে, মানে পজিটিভ কোনো ওয়ার্ড হবে। she enjoyed meeting other students at কোন একটা প্লেসের নাম হবে। এভাবে যখন আপনি গেস করে নেবেন, এই গেসটা আপনি 30 সেকেন্ডের মধ্যে যদি করে ফেলেন, এটা কতক্ষণ লাগলো আমার, 10 থেকে 15 সেকেন্ড লাগলো। 30 সেকেন্ডস এর মধ্যে আপনার সময় দিবে 30 সেকেন্ডস আপনাকে এটা দেখার জন্য। এই 30 সেকেন্ডস বা 25 সেকেন্ড 20 সেকেন্ড যতক্ষণই দেখেন না কেন, আপনি গেস করে নেবেন যেখানে আনসার কি হইতে পারে। আমরা একটা দেখি যে প্রথমে হচ্ছে নেম ওয়ান অলিভারের সেকেন্ড নাম এখানে হবে এই 1 নম্বর কোশ্চেনে। ডেলিভারি অ্যাড্রেস 17 এর পরে হয়তো আরো কয়েকটা ওয়ার্ড মানে নাম্বার হইতে পারে। পোস্ট কোড কোন একটা নাম্বার এবং অ্যালফাবেট হবে। নেম অফ আইটেম অর্ডার, মানে যে আইটেমটা অর্ডার করছে ওইটার নাম হবে। নাম্বার অফ আইটেমস অর্ডার, এটা হচ্ছে কোন একটা সংখ্যা হবে। এভাবে আপনি যখন গেস করে নেবেন, তখন আপনি আপনার যখন কোয়েশ্চনটা আসবে আপনি ইজিলি বসাইতে পারবেন। এখানে দেখেন এই যে দ্য ন্যাশনাল আর্টস সেন্টার ওয়েল নোন ফর সামথিং, অবশ্যই গুড কোন কোয়ালিটি কথা বলবে। 12 নম্বর বিভিন্ন যেমন ধরেন কনসার্ট রুম, থিয়েটার, সিনেমা, গ্যালারি, যেগুলো সব বলছে। 12 নম্বরে হচ্ছে এমন কিছু হবে যেটা কোনো লোকেশন হইতে পারে। তারপর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, 1940 সালে এরিয়া ডেস্ট্রয়েড বাই বম্বস। 1960 সালে সেন্টার ওয়াজ রিনোভেটেড হইতে পারে, বা নতুন করে তৈরি করছে, বা আবার ধ্বংস হয়েছে, এরকম কিছু হতে পারে। এরকম আপনি গেস করবেন। 16 নম্বরটা হচ্ছে 5 ডেজ পার ইয়ার, সরি ওপেন পার ইয়ার মানে কি 365 দিন, হয়তো 300 ডেজ পার ইয়ার হতে পারে, এরকম একটা নাম্বার হবে। তো এই যে এইভাবে আপনি যখন গেস করে নেবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কি টাইপের কোয়েশ্চন আপনার আসছে। নট ইউজিং দ্য টাইম টু রিড অ্যাহেড এন্ড প্রেডিক্ট দ্য টাইপ অফ আনসার নিডেড, এটা আমরা একটা কমন ভুল করি। আমাদের যে 30 সেকেন্ড সময় দিয়েছে, আমরা তখন গেস করে নিব কি টাইপের কোয়েশ্চন আনসার হবে, এবং ওই টাইপের আনসার আমরা যদি গেস করে নেই, সেক্ষেত্রে আমরা একটা ভালো ডিসেন্ট স্কোর করতে পারি, বা আমরা একটা এক্সপেকটেশন থাকবে। আমরা যখন কোনো কিছু এক্সপেক্ট করে রাখি, তখন ওইটা যদি হয়, তখন কিন্তু আমাদের একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন কাজ করবে। আমরা যদি প্ল্যানিং করে রাখি যে এটা আনসার একটা নাম্বার হবে, তখন কিন্তু আমার মাথায় নাম্বার গুলো খেলবে যে এখন আমি নাম্বারে, এটা হচ্ছে একটা অ্যাড্রেস হবে, একটা বাসার নাম্বার, এটা হচ্ছে 300 ডেজ পার ইয়ার, তারপর এখানে 300 হচ্ছে আনসার। এখানে হচ্ছে অনেক ক্ষেত্রে এএম পিএম থাকে, যে ড্যাশ এএম তার মানে কি 9:30, 10, 8:30 এরকম আনসার হবে। নাম্বার 7 কমন মিস্টেকস, সেটা হচ্ছে লিভিং ব্ল্যাঙ্কস। আমরা জানি যে আইএলটিএস এ নেগেটিভ মার্কিং নেই, এবং 40 কোয়েশ্চেনস লিসেনিং এ। এখন আপনি যদি কোনো কোয়েশ্চেন ছেড়ে আসেন, তখন কিন্তু এটা ছেড়ে আসলে কিন্তু কোনো ফায়দা নাই। সো ট্রাই করতে হবে আমাদের সবগুলো আনসার করার। অনেক ক্ষেত্রে যে লিসেনিং এর ক্ষেত্রে একটা সমস্যা কি, লিসেনিং এর ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে যে আপনার একটা কোয়েশ্চেন দুইটা কোয়েশ্চেন যখন মিস হয়ে যাবে, ওইটা তো আপনি ধরেন কমপ্লিটলি আপনি মিস করে গেলেন। কমপ্লিটলি মিস করে গেলে আপনি তো গেস করে যদি বসান, তাহলে তো এটা হওয়ার সম্ভাবনা কম। বা যদি মনে করতে পারেন যে না, কাছাকাছি কোনো কিছু আপনার মনে পড়তেছে, বা এমন কোনো ওয়ার্ড যেটা আপনি শুনছেন কিন্তু আপনি ধরতে পারেন নাই, এরকম ওয়ার্ড যদি থাকে আপনি আনসার করতে পারেন। কারণ আপনি যদি ভুল আনসার করেন, এটা কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। সেই ক্ষেত্রে আর চেষ্টা করবেন যে সবগুলো আনসার করার জন্য। আউট অফ 40 যদি আপনি 40 আনসার করতে পারেন, আমরা আশা করতে পারি ডিসেন্ট স্কোর আপনি পাবেন। রিডিং এর ক্ষেত্রে আপনার কাছে অপশন থাকবে, কারণ রিডিং এর ক্ষেত্রে তো আপনার যে প্যাসেজ থেকে আপনি আনসার করবেন। তো রিডিং এর ক্ষেত্রে আপনি এই বিষয়টা ফলো করবেন যে অবশ্যই কখনো নেভার লিভ এনি ব্ল্যাঙ্ক, কখনো কোনো ব্ল্যাঙ্ক জিনিস ছাড়বেন না। আপনি সবসময় ফুল আনসার করার চেষ্টা করবেন। 3 নম্বরটা হচ্ছে পুয়ার টাইম ম্যানেজমেন্ট, নট ইফেক্টিভলি ইউজিং দ্য টাইম বিফোর ইচ সেকশন টু রিড কোয়েশ্চেনস এন্ড নট অ্যালোকেটিং এনাফ টাইম টু ট্রান্সফার আনসার অ্যাকুরেটলি। কম্পিউটার বেসড এবং পেপার বেসড এ আপনার দুইটা আলাদা বিষয়। কম্পিউটার বেসড এ আপনি যখন কোয়েশ্চেন এক্সাম দিবেন, আপনাকে ইনস্ট্যান্ট আনসারটা করে ফেলতে হবে। কারণ আপনাকে টোটাল এক্সাম 40টা কোয়েশ্চেন শেষ হওয়ার পরে আপনাকে 2 মিনিট সময় দিবে সবগুলো সামারি করার জন্য, লেখার জন্য, বা সবগুলো ঠিক আছে কিনা দেখার জন্য। আর পেপার বেস হলে আপনাকে 10 মিনিট এক্সট্রা সময় দিবে। তো এই 10 মিনিটে 40টা কোয়েশ্চেন আপনি যদি কোয়েশ্চেনে মার্ক করে রাখেন, ওইটা তুলে রাখতে হবে। এখন অনেক ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটু আগে বললাম যে ফেইলিং টু প্রেডিক্ট আনসার, মানে আমরা যখন কোনো একটা
অডিও শুনবো তখন আমরা প্রথমে আমাদের আনসার গুলো দেখতে দিবে আমাদেরকে। তো আমরা আনসারটা প্রেডিকশন করে ফেলবো। এখন অনেক ক্ষেত্রে আমরা প্রেডিক্টটা করি না, আমরা সঠিক পুরো 30 সেকেন্ডের মধ্যে আমরা হয়তো 6টা কোয়েশ্চেন দেখতে পারতেছি না বা 10টা কোয়েশ্চেন দেখতে পারতেছি না। তো এটা হচ্ছে এই যে পুরো টাইম ম্যানেজমেন্টটা নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের ঘড়ি ধরে ধরে কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক ইস্যু হয়, অনেক লিসেনিং এ অনেকের ইস্যু হয় না সাধারণত। রিডিং এর ক্ষেত্রে অনেক বেশি মানে সমস্যা হয় টাইম ম্যানেজমেন্টে, যে আমাদের পেসেজ 3টা, প্রত্যেকটা পেসেজে 13টা 14টা করে আনসার, এবং আমরা জানি যে ডিফিকাল্টি 1 থেকে 2টা ডিফিকাল্ট, 2 থেকে 3 ডিফিকাল্ট। তার মানে প্রথম সেশনে যদি আপনি 25 মিনিট সময় নিয়ে নেন প্রথম এই পেসেজে, সেকেন্ড পেসেজে আপনার হয়তো আরো 20 মিনিট সময় নিলেন, ফাইনাল পেসেজের জন্য আপনার 15 মিনিট সময় থাকলো। কিন্তু প্রথম পেসেজে ডিফিকাল্টি ধরেন যদি হয় 50, হয়তো ফাইনাল পেসেজের ডিফিকাল্টি লেভেল হয়তো 100 হতে পারে। তো আপনি 50 লেভেলের ডিফিকাল্টি কোনো একটা প্রশ্ন যদি 25 মিনিট সময় নেন, সেক্ষেত্রে তো অবশ্যই আপনার 100 লেভেলের ডিফিকাল্টি কোয়েশ্চেন গুলোতে একটু বেশি সময় লাগবে। সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা যারা হচ্ছে কম্পিউটার বেস দিবেন, ইনস্ট্যান্টলি আনসার করতে হবে, এবং আপনাদের টাইপিং স্পিডটা যথেষ্ট ভালো হতে হবে। কারণ আর একটা আপনি মোটামুটি যদি ডিসেন্ট কিবোর্ড নিয়ে আপনি কাজ জানেন, সেক্ষেত্রে আপনার হাতে লেখা থেকে আপনার টাইপিং স্পিডটা একটু বেশি হবে। দেন পেনিকিং ইফ দে মিস এন আনসার, এই বিষয়টা আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি যখন আইএলটিএস এক্সামে বসে বছর 2 আগে, তখন আমি গতকালকে বলছিলাম যে 27 নাম্বার থেকে 31 নাম্বার, মানে 27 28 29 30 এই 4টা কোয়েশ্চেন আমার মিস হয়ে গেছিল। তো মিস হয়ে যাওয়ার কারণে আমার একটু প্যারা লাগছিল, যে আমার টার্গেট ছিল যে না, আমি হয়তো একটু ভালো স্কোর করতে চাচ্ছি, লিসেনিং এটলিস্ট 35 বা 36 আমি আনসার করতে চাচ্ছি, 8.5 এরকম টার্গেট করে রাখছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আমি 4টা মাইনাস হয়ে যাচ্ছে। 4টা মাইনাস হলে তো ডেফিনেটলি আপনি 8 এর নিচে নেমে যাবেন। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানুষজন প্যানিক করে যে ইফ ইউ মিস এ কোয়েশ্চেন ডোন্ট ডুয়েল অন ইট, মুভ অন এন্ড ফোকাস অন দ্য নেক্সট কোয়েশ্চেন, ওয়ান মিসড আনসার অন রুইন ইওর স্কোর। কারণ আমরা কিন্তু পারফেক্ট, আমরা আনলেস আমরা পারফেক্ট স্কোর টার্গেট করতে, আচ্ছা আপনার কিন্তু পারফেক্ট স্কোর পাওয়া লাগতেছে না ব্যান্ড 9 এর জন্য, আপনি কিন্তু 40 এর মধ্যে 39 পাইলেও কিন্তু আপনি ব্যান্ড 9 পাচ্ছেন। সেক্ষেত্রে একটা যদি আপনার মিসও হয়, আপনার কোনো সমস্যা হবে না। এবং চেষ্টা করবেন কোন একটা জিনিস মিস হয়ে গেলে ইনস্ট্যান্টলি পরেরটাতে মুভ করার জন্য, এবং অতীত নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের সাধারণত আমরা কখন প্যানিক করি, যে আমরা যদি আইদার অতীত নিয়ে থাকি অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। তো আপনি যদি বর্তমানে থাকেন, তখন কিন্তু আপনি কখনো প্যারা প্যারা খাবেন না। সো এই আমি সাইড নোট একটা বইয়ের কথা বলতে পারি, দ্য পাওয়ার অফ নাও, একার্ট টোলে, একজন রাইটার। তো ওদের একটা বই আছে দ্য পাওয়ার অফ নাও, যে বর্তমানে থাকার পাওয়ারটা অনেক বেশি। কারণ এখন যদি দেখেন, আপনারা যারা এখানে জয়েন করছেন, সবার বাসায় ইন্টারনেট কানেকশন আছে, আপনারা হচ্ছে একটা ডেফিনেটলি একটা ল্যাপটপ অথবা স্মার্টফোন থেকে ইউজ করতেছেন। কিন্তু আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি এই মুহূর্তে একটা বাসায় আছি, দালাল কোঠায় আছি, অনেক মানুষ হচ্ছে শেল্টার নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আশেপাশে অনেক বিষয় নিয়ে আপনি হয়তো প্যানিক করতেছেন, ওই প্যানিকটা আপনার থাকবে না। কারণ আপনি যদি বর্তমানেই বাঁচেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেরেশানি বলেন বা দুশ্চিন্তা বলেন, এগুলো থাকবে না। তো আমাদের সবসময় অবশ্যই ভবিষ্যতের ভাবনা ভাবাই প্রকৃত জ্ঞানের কাজ, কিন্তু ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে, অতীতকে ভুলে যে অতীত থেকে শিক্ষা নিতে হবে, ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করতে হবে, এবং বর্তমানেই বাঁচতে হবে। বুঝতে পারছেন? তো আপনারা যদি কোনো কোয়েশ্চেন মিস করে যান, সেক্ষেত্রে প্যানিক করার কিছু নাই। আমরা টার্গেট রাখতেছি 35। সো 35 যদি আমরা টার্গেট করি, বা আইএলটিএস লিসেনিং এ যদি আমরা 8+ টার্গেট করি 35, সেক্ষেত্রে আমাদের 4-5টা কোয়েশ্চেন মিস গেলে আমরা 35 পাচ্ছি। সো আশা করা যায় আপনি যদি ডিসেন্ট প্র্যাকটিস করেন, আপনার 5টা মিস হবে না, হয়তো একটা দুটো মিস হইতেই পারে, কারণ মিস হওয়া অস্বাভাবিক না। ফাইনালি আমরা একটা মিস্টেক আমরা বলতে পারি, সেটা হচ্ছে যেহেতু আইএলটিএসটা অনেকটা মোস্টলি ব্রিটিশ এক্সামই, আমাদের ব্রিটিশ কাউন্সিল থেকে, আইডিপি থেকে আইএলটিএসটা নিচ্ছে, এবং মোস্টলি আইএলটিএস এ ব্রিটিশ ডমিনেন্সটা বেশি। সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ব্রিটিশ অ্যাকসেন্টে প্র্যাকটিসটা বেশি করা হয়, আমাদের আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে প্র্যাকটিসটা কম করা হয়। আমেরিকান অ্যাকসেন্ট নিয়ে আমরা বলছিলাম যে আমেরিকান অ্যাকসেন্টটা হচ্ছে ইউজুয়ালি আমরা ডে টু ডে শুনে থাকি, কারণ আমরা হলিউডে অনেকগুলো মুভি দেখি, আমরা ইউটিউব চ্যানেলে অনেকগুলো বিষয় ফলো করি, যেগুলো হচ্ছে মোস্টলি আমেরিকান ইংলিশ। আমেরিকান ইংলিশ আমরা যখন শুনি, তো আমেরিকান ইংলিশ শুনলে আমরা ধরতে পারি ইজিলি, ব্রিটিশটাও আমরা ধরতে পারি ইজিলি, বাট অনেক ক্ষেত্রে অস্ট্রেলিয়ানটা শুনতে আমাদের সমস্যা হয়। তো আপনি যখন 4টা মডিউল প্র্যাকটিস করবেন, 4টা সেকশন প্র্যাকটিস করবেন ক্যামব্রিজের বই থেকে, দেখবেন যে 2টা মডিউল আসবে অস্ট্রেলিয়ান, একটা মডিউল আসবে নর্থ আমেরিকান, বা নর্থ আমেরিকান বলতে আমরা বোঝাচ্ছি কানাডা,
ইউএসএ বা আমেরিকা। আর অস্ট্রেলিয়ান তো আমাদের অস্ট্রেলিয়ার। তো অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট নিয়ে অনেকের অনেক সমস্যা হয়, অস্ট্রেলিয়ান কথাগুলো একটু স্পিডে বলে, একটু চাপা ভাষায় বলে। তো ওই বিষয়টা নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে, যে আমাদের ডিফারেন্ট অ্যাকসেন্ট গুলো ধরতে হবে। অনেক ক্ষেত্রে যেমন ধরেন ইউএসএ তে তারা একটা শব্দ উচ্চারণ উজ্জ্বল রাখে, আহ ব্রিটেনে হয়তো ওটাকে একটু জোর দিয়ে বলে, আবার ব্রিটেনে যেটাতে উজ্জ্বল রাখতেছে ইউএসএ ওটাকে জোর দিয়ে বলতেছে। তো আপনাকে বুঝতে হবে কি টাইপের প্রোনাউন্সিয়েশন তারা করতেছে, এবং এই অ্যাকসেন্ট গুলো আপনাকে ধরতে হবে, যে আপনাকে ব্রিটিশটাও বুঝতে হবে, আমেরিকানটাও বুঝতে হবে, অস্ট্রেলিয়ানটাও বুঝতে হবে। তো আমরা এটা যদি সামারি করি, যে আপনাকে প্রথমত 30 সেকেন্ড যে সময় দিবে আনসার দেখার জন্য, আপনি আগে প্রেডিক্ট করে নেবেন আনসার কি টাইপের হইতে পারে, এবং যেহেতু কোনো নেগেটিভ মার্কস নাই, আপনি কোনো ব্ল্যাঙ্কস বাদ রাখবেন না, আপনি অবশ্যই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো ফিল আপ করবেন, বা এমসিকিউ গুলো আনসার করবেন, সব মানে 40 আউট অফ 40 আনসার করবেন। ঘড়ি ধরে প্র্যাকটিস করবেন, র্যান্ডমলি প্র্যাকটিস করবেন না। ঘড়ি ধরে প্র্যাকটিস করলে আপনার এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ডেভেলপ হবে। কোনো একটা কোয়েশ্চেন মিস করে গেলে ওইটা জাস্ট যেটা গেছে ওটা গেছে, আপনি সামনের দিকে আগায় যাবেন। আর ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে প্র্যাকটিস করবেন। এটার জন্য আপনি অনেকগুলো পডকাস্ট আছে, অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, ওগুলো ফলো করতে পারেন। অনেকগুলো ইউটিউবার আছে যাদের ভিডিও দেখে আপনার এন্টারটেইনমেন্ট পারপাসটা হয়ে যাবে, সাথে হচ্ছে আপনার লিসেনিং শোনাটাও হয়ে যাবে, লিসেনিং উপলব্ধি করাটাও হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে আপনি যদি ধরেন অডিও বুক শুনতে পারেন, তাহলে কোনো অডিও বুক ধরেন, আপনি একটা বিখ্যাত বইয়ের নাম যদি বলি, হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল, এটা সেলফ হেল্প ডিভিশনের সব থেকে বেস্ট বই বলা চলে। বা আপনি যদি একটা বই পড়তে চান সেলফ হেল্প, সেটা হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল, মানে কিভাবে আপনি বন্ধু তৈরি করবেন। কারণ আমরা জানি যে কমিউনিকেশন ইজ দা কি, মানে এখন আসলে দুনিয়াতে কমিউনিকেশন ছাড়া আসলে কোনো কাজ হবে না, নেটওয়ার্কিং। রিসেন্টলি একটা গবেষণায় দেখা গেছে যে সেলস সেলস যে বিষয়টা, যেমন সেলস নিয়ে সবাই কাজ করে। আহ, আমরা দোকানে যে প্রোডাক্ট সেল করতেছে ওটা কিন্তু সেলস, কেউ সার্ভিস দিচ্ছে, ইউনিভার্সিটি আপনাকে সার্ভিস দিচ্ছে, ওইটাও একটা সেলস। ইউনিভার্সিটি আপনার কাছে জ্ঞান সেল করতেছে, বিনিময়ে আপনি ইউনিভার্সিটিকে সেমিস্টার ফি দিচ্ছে। এই যে সেলসটা, এই সেলসটা হার্ভার্ড একটা গবেষণা দেখা গেছে যে ভবিষ্যতে এই সেলস এর পুরো 85%, মানে 100, মানে 100টা সেলস যদি মেক করা হয়, এর মধ্যে 85টা সেলস হবে ব্যক্তিগত কানেকশনে, মানে ব্যক্তিগত নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো নেটওয়ার্কিং এর অনেকগুলো ভিডিও আপনি ইউটিউবে পাবেন। তো আপনি ধরেন নেটওয়ার্কিং স্কিল ডেভেলপমেন্ট ভিডিও ইন ব্রিটিশ অ্যাকসেন্ট, তো আপনার ওই ভিডিওটা যদি দেখেন যে ব্রিটিশ অ্যাকসেন্টে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন গুরু, উনি বা এক্সপার্ট, কমিউনিকেশন এক্সপার্ট বা নেটওয়ার্কিং এক্সপার্ট, উনি একটা হয়তো ব্রিফ দিচ্ছেন, বা টেডএক্স এর কোনো একটা ভিডিও দেখতে পারেন। ওই টেডএক্স এর সবগুলো ভিডিও হচ্ছে ইনফরমেটিভ, যে আইডিয়া জোর শেয়ারিং, নতুন কোনো না কোনো আইডিয়া দিবে। হয়তো একজন বই, যেমন রিসেন্টলি আমি একটা বই পড়তেছি, ওয়াই নেশনস ফেল, যে একটা নেশনস কেন ফেল করে আর একটা নেশনস কেন ভালো করে। তো ওই বইয়ের যে রাইটার রবিনসন, আবার আরেকজন আছে। রবিনসন একটা 18 মিনিটের ব্রিটিশ, মানে উনি হচ্ছে একটা ব্রিটিশ ব্যক্তি। তো উনি 18 মিনিট একটা লেকচার দিচ্ছেন। তো এই লেকচারটা শোনার কারণে আমার এই বইয়ের একটা সামারিও হয়ে গেল। আমি জানলাম যে কিভাবে একটা দেশের পলিটিক্স কাজ করে, কিভাবে কালচার কাজ করতেছে। যেহেতু আমি ডেভেলপমেন্টের স্টুডেন্ট, আমি হচ্ছে কালচার পলিটিক্স এইসব আমাকে পড়তে হচ্ছে। তো আর মানে, আর এইটা হচ্ছে আমার একাডেমিক বইয়ের পার্ট। সো আমার একই সাথে পড়াটাও হয়ে গেল, এবং ব্রিটিশ অ্যাকসেন্টের ভিডিওটাও দেখা হয়ে গেল, মানে কথাও শোনা হয়ে গেল, একসাথে দুইটা। এটা আপনারা করতে পারেন, করতে পারেন, তো অবশ্যই করতে হবে। আমরা বলছিলাম যে 10টা 11টা কোয়েশ্চেন টাইপ আছে। প্রথম কোয়েশ্চেন টাইপ কি, আমরা মোটামুটি আমাদের একটু ওভারঅল আইডিয়া দিচ্ছি, কারণ কোয়েশ্চেন আপনি প্র্যাকটিস করলেই আপনি পারবেন কি হবে। আমরা চেষ্টা করলাম যে কি কি কমন মিস্টেকস হতে পারে, এবং লিসেনিং এর ক্ষেত্রে ওই রকম, যেমন রিডিং এর ক্ষেত্রে আমার কিছু টেকনিক আছে। যে আপনি আমরা বলি যে প্রথমে আপনি প্রথম পেজটা পড়বেন, প্যারাগ্রাফটা পড়বেন, তারপর প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা পড়ে আপনি কোয়েশ্চনে যাবেন, কোয়েশ্চন থেকে দেখবেন যে কোন কোয়েশ্চনটা কোন পেজে আছে, তখন আপনি পেজে ও কোয়েশ্চনে ব্যাক এন্ড ফোর্থ করতে করতে আপনি আনসারটা ভালো, মানে সবগুলো আনসার করতে পারবেন। আপনার তাহলে সময় কম লাগবে, পুরো পেজ পড়া লাগতেছে না। অনেক ক্ষেত্রে পুরো পেজ পড়া লাগবে, অনেক ক্ষেত্রে পুরো পেজ না পড়েও আপনি সবগুলো আনসার সঠিক করতে পারবেন। কিন্তু ওই যে এই যে টেকনিকটা আপনি রিডিং এর ক্ষেত্রে বললেন, বা আমরা ম্যাচিং হেডারের ক্ষেত্রে আমরা কি করি, বা ওই আরেকটা টেকনিক আপনাদের বলি রিডিং এর ক্ষেত্রে। আমি বলতে চাচ্ছি যে রিডিং এবং লিসেনিং এর প্রিপারেশনের পার্থক্যটা কোন জায়গায়। অনেক ক্ষেত্রে একটা পেসেজে 5 থেকে 6 জন সায়েন্টিস্ট বা ব্যক্তির নাম থাকতে পারে, এবং 5 জন ব্যক্তির নাম এবিসিডি
এ বি সি ডি ই দিয়ে রাখলো এবং 6টা মন্তব্য 6টা কমেন্ট দিয়ে রাখলো যে কোন ব্যক্তি কোন কমেন্ট করছে। এই কোয়েশ্চন সলভ করতে যদি জান আপনি, সেই ক্ষেত্রে আপনি যদি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে চান তাহলে সমস্যা। তখন আমরা যেটা বলি যে আপনি প্রথমত ওই ব্যক্তি কোন কথা বলছে ওই ব্যক্তির নামটা আগে মার্ক করেন কোথায় আছে, এবং যদি এ ব্যক্তির নাম যদি সেকশন 1 এ বা প্রথম প্যারাতে থাকে তাহলে বি ব্যক্তির নাম অবশ্যই পরের প্যারাগুলোতে থাকবে। সি ব্যক্তির নাম যদি 3 নম্বর প্যারাতে থাকে তাহলে ডি ব্যক্তির নাম অবশ্যই 3 নম্বরের পরের প্যারাতে থাকবে, মানে ক্রনোলজিক্যাল অর্ডারে আসবে। প্রথমত আপনি মার্ক করে ফেললেন ওই ব্যক্তির নাম, এবং প্রত্যেকটা ব্যক্তির পাশে হচ্ছে যদি আপনি পেপার বেস দেন ABCD করে লিখে রাখবেন, আর যদি কম্পিউটার বেস দেন আপনি হচ্ছে ব্যক্তির নামটা হাইলাইট করে রাখবেন এবং পাশে নোট লেখার সুযোগ আছে। কম্পিউটার বেস দিয়েও আপনি নোট রাখতে পারবেন যে এই ব্যক্তির নামের পাশে আপনি লিখে রাখবেন। দেন আপনি হচ্ছে সবগুলা মন্তব্য পড়বেন। প্রথমত হচ্ছে প্রথম কাজই হবে 5টা বা 6টা ব্যক্তির নাম আছে ওই ব্যক্তির নামগুলা আপনার পেজে দাগায় ফেলতে। তারপরে এই সবগুলো মন্তব্য পড়বেন, এক লাইনের বা 2 লাইন, এক লাইনের এক সেন্টেন্সেরই মন্তব্য হয়। তারপরে ওই 1 নম্বর সিকোয়েন্স থেকে চলে আসবেন 1 নম্বর সিকোয়েন্সের ব্যক্তি। এবং একটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোনো ব্যক্তি যদি কথা বলে ওটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। ইনভার্টেড কমার মধ্যে থাকবে মানে ওই ব্যক্তি যেটা বলছে হুবহু ওই কথাই তুলে ধরছে। এবং আমরা জানি যে কোয়েশ্চনে যে প্রশ্নটা দেয় বা যে আনসারটা হয় বা ওইটা কিন্তু পেসেজে একটু প্যারাফ্রেজ করে থাকে। তখন এই অ্যাপ্রোচে আপনি হচ্ছে এই আনসারগুলো ইজিলি করতে পারবেন। তাহলে আপনাকে সম্পূর্ণ পেসেজ পড়তে হচ্ছে না, জাস্ট শুধু প্রথমে আইডেন্টিফাই করতে হচ্ছে যে কোন ব্যক্তির নাম কোন জায়গায় আছে এবং সে কি মন্তব্য করছে, ওইটা আপনি মার্ক করে ফেললে তখন আপনি এই দুইটা ম্যাচ করে ফেলতে পারবেন। তাহলে আপনার এই যে মন্তব্যগুলো আইডেন্টিফিকেশন করা, এই বিষয়টা আপনার ধরেন 5-6 মাস আপনার ইজিলি হয়ে যাবে। আপনার হয়তো 5 মিনিটও লাগবে না। যেহেতু আপনার 40টা কোয়েশ্চেন সময় হচ্ছে 60 মিনিট, তার মানে হচ্ছে প্রতি 1.5 মিনিটে আপনাকে একটা এভারেজ আনসার করতে হচ্ছে। আর আপনি যদি 5 মিনিটে 5টা আনসার করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু সময় হাতে সেভ হইবে। এই যে টেকনিকটা বললাম আমরা হচ্ছে কালকে আমাদের রিডিং সেশন, ওইখানে আমরা অন ফিল্ড দেখাবো, আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। এই যে টেকনিকটা আমরা বললাম রিডিং এর ক্ষেত্রে, এইরকম ডিরেক্ট টেকনিক কিন্তু লিসেনিং এ এরকম খুব একটা নাই। কারণ লিসেনিং এ আপনাকে ওই টেকনিকটা ফলো করার জন্য তো আপনাকে ব্যাক এন্ড ফোর্থ করা লাগতেছে রিডিং এর ক্ষেত্রে, কিন্তু লিসেনিং এ জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। আপনাকে কথা বলতেছে আপনি সাথে সাথে আনসার করতে হবে। এখন যে আপনি যে নতুন কোনো আইডিয়া ইনোভেশন করবেন এই সুযোগটা আপনার হাতে নাই। সো লিসেনিং এর ক্ষেত্রে আমরা যেটা বলি যে লিসেনিং এ সবথেকে বড় টেকনিকটা হচ্ছে আপনাকে প্রপার প্র্যাকটিস করতে হবে, আপনাকে অ্যাকসেন্ট নিয়ে প্র্যাকটিস করতে হবে, আপনাকে সময় টাইম বাউন্ড করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই লিসেনিং। রিডিং এর ক্ষেত্রে আপনি যদি কোয়েশ্চেন টাইপ ধরে ধরে এই কোয়েশ্চনে কিভাবে সলভ করা যায় ওই কোয়েশ্চেন কিভাবে সলভ করা যায় এরকম করে যদি আপনি টেকনিক ডেভেলপ করেন সেই ক্ষেত্রে আপনি একটা ভালো স্কোর করতে পারেন। যেমন অনেক ক্ষেত্রে অনেকে কি বলে যে অনেকে বলে ডিরেক্ট কোয়েশ্চনে চলে যাও, যে কোয়েশ্চন থেকে হচ্ছে আপনি আবার পেসেজে ফিরো। আবার অনেকে বলে যে আমরা যেটা বলি যে প্রথম প্যারাটা পড়ো, বাকি সবগুলো প্যারা প্রথম সেন্টেন্সটা পড়ে তারপর কোয়েশ্চনে যাও, কোয়েশ্চন থেকে আবার ওইখানে ব্যাক করো, ওই পেসেজে ব্যাক করো, তারপর দুইটা মিলায়া আনসার করো। এই টেকনিক গুলা কিন্তু আপনি লিসেনিং এ পাবেন না। সো লিসেনিং এর ক্ষেত্রে আপনি ডিরেক্ট আনসার করতে হবে, কারণ একটা কোয়েশ্চেন চলে গেলে ওটাকে আপনাকে রিপিটলি শোনাবে না। তো এখন এজন্য হচ্ছে আপনাকে কোয়েশ্চেন টাইপ বা কোয়েশ্চেন টাইপও ধরতে হবে এমন কথা নাই। আপনার 10 নাম্বার থেকে 19 নাম্বার যে রিডিং না কেমব্রিজের বই আছে, আমরা প্রত্যেকটাতে 4টা করে কোয়েশ্চন, 4টা করে মডেল কোয়েশ্চন এবং 40টা মডেল কোয়েশ্চন আপনাকে আনসার করতে হবে। মানে আনসার করতে হবে, আপনি প্র্যাকটিস যদি করে ফেলেন যে 40টা মডেল কোয়েশ্চন, সেই ক্ষেত্রে মোটামুটি আপনার একটা আন্দাজ হয়ে যাবে। এবং আমরা প্রথমেই বলছি যে ফ্যামিলিয়ারাইজ ইয়োরসেলফ উইথ দ্য আইএলটিএস কোয়েশ্চন টাইপ। এখন আমরা দেখবো কোয়েশ্চন টাইপ। সো আমাদের সেশন অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। সবকিছু ওকে আছে না? সোফার কোনো নেটওয়ার্ক ইস্যু হয় না এখনো না? গতকালকে একটু নেটওয়ার্কে আমাদের সমস্যা ছিল। আমরা আবার ব্যাক করি যে কোয়েশ্চন টাইপ আমরা 10টা 11টা দেখবো। যে প্রথম হচ্ছে ম্যাচিং। এখানে আপনাকে এই যে 5টা অপশন দিছে, 4টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিছে। এখানে আপনি কি করবেন, আপনি ইজ ইন এ রুরাল এরিয়া, এখানে আইদার হবে ইম্পেরিয়াল, হয়তো রুরাল এরিয়াতে আছে, তাহলে 1 এর আনসার হবে সি। 2 অনলি ওপেন রিসেন্টলি, এটা কোনটা রিসেন্টলি ওপেন হয়েছে, ম্যাজেস্টিক হতে পারে ডি। এখানে একটা বিষয় হচ্ছে ABCD ই করে আপনাকে আগাবে, মানে প্রথমে ব্রিজ হোটেলের কথা বলবে, দেন কার্টন হোটেল হাউসের কথা বলবে, দেন ইম্পেরিয়াল হাউসের কথা বলবে, দেন ম্যাজেস্টিকের কথা বলবে, দেন রয়্যাল ওকের কথা বলবে। এই সিকোয়েন্সে থাকবে। সো হয়তো 3 নাম্বার কোয়েশ্চেনের আনসার হতে পারে এ, সো আপনি এখানে এ লিখবেন আপনি যদি পেপার বেস দেন। আর কম্পিউটার বেস দিলে এখানে আপনি টাইপ করে দিবেন এ, আপনাকে বক্স করে দেওয়া থাকে। এই যে বলছে, এখন দেখেন যে এখন একটা বিষয় আপনি খেয়াল করেন, অপশন আপনাকে অপশন দিছে 5টা, আপনার আনসার করতে হবে 4টা। তার মানে এখানে কোনো না কোনো অপশন
আপনাকে 5টা অপশনের কথা বলবে বা কোনো না কোনো অপশন স্কিপ করে যাবে, তার মানে আপনাকে বুঝতে হবে কোনটা আনসার হবে না। যেটা আনসার হবে না ওইটা আপনি বাদ দিবেন, বাকি 4টা আপনি বসাবেন। এটা হচ্ছে টাইপ 1 ম্যাচিং। কোয়েশ্চেন টাইপ নাম্বার 2, মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস দুই ধরনের আসতে পারে। ডান দিকে যদি দেখেন এখানে বলছে যে কোয়েশ্চেনস 11 to 13, চুজ দ্য কারেক্ট আনসার A, B or C. Winrich Forest Railway work. Simon's idea for a theme park came from A, his childhood hobby, B, his interest in landscape design, C, his visit to another park. যে কোনো একটা আনসার হবে। আপনি যদি পেপার বেস দেন সেক্ষেত্রে আপনি জাস্ট ওই একটা আনসার শিট আছে A, B, C লিখে ফেলবেন। কম্পিউটার বেস দিলে আপনি জাস্ট মার্ক করে দিবেন একটা আনসার। Second বলছে when they started the family decided to open the park only when the weather was expected to be good. The children weren't at school. There were fewer farming commitments. ABC একটা আনসার হতে পারে। Since opening, the parks had 50,000 visitors, 1 million visitors, 1.5 million visitors. Question আরেকটা MCQ এর আরেকটা টাইপ হইতে পারে, মাল্টিপল চয়েসের একটা আরেকটা টাইপ হইতে পারে যে বাম দিকে আসেন সেকশন 2 কোয়েশ্চন 11 to 12, questions 11 and 12, choose two letters A to E. Which two age groups are taking increasing numbers of holidays with PC travel? এখানে আপনি দুইটা কোয়েশ্চন আনসার করবেন, মানে 5টা থেকে দুইটা অপশন আপনি দাগ দিবেন। ঠিক যে questions 13 and 14, choose two letters A to E. Which two are the main reasons given for the popularity of activity holidays? Clients make new friends, clients learn a useful skill, clients learn about a different culture, clients are excited by the risk involved, clients find them good value for money. এখানে আরেকটা বিষয় আমরা জানতে পারি, একটা টেকনিক, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে প্রথমে A, B, C, D এই সিকোয়েন্সে আসবে। এখন আপনি যখন এই আনসার করার জন্য রেডি থাকবেন, আপনি দেখলেন যে ক্লায়েন্টস লার্ন এ ইউজফুল স্কিল, তখন আপনি বি নাম্বারটা যদি দাগ দেন তখন বুঝতে হবে যে এ নাম্বারটা হবে না। দেন সি আপনি যদি দাগ দিয়ে দেন তখন ডি আর ই আর হবে না। তো এটাও সিকোয়েন্সিয়ালি আসবে, সবগুলোই সিকোয়েন্সিয়ালি আসবে। এবং আইএলটিএস এর এটা হচ্ছে ভালো জিনিস যে আপনি 5 নাম্বার যদি সেম একই সাথে কোয়েশ্চেনগুলো থাকে, যেমন ধরেন এখানে 11, 12, 13, 14 কোয়েশ্চনটা আছে একই সাথে আছে, 13, 14 যেহেতু একই সাথে কোয়েশ্চনটা আছে, তখন 13 আনসার যেখান থেকে আপনি আসবে 14 আনসার তারপর থেকে আসবে। এই যে সিকোয়েন্সটা বা এই ক্রোনোলজিক্যাল অর্ডারটা এটা আইএলটিএস এ মেইনটেইন হয়, এবং এটা আইএলটিএস এর একটা বিউটি। এবং আমাদের জন্য ইজিয়ার হইলো যে আমরা বুঝতে পারলাম এরপরে কোনটা হইতে পারে। 3 নাম্বার কোয়েশ্চন টাইপ সেন্টেন্স কমপ্লিশন। আমরা দেখলাম যে নো মোর দেন 2 ওয়ার্ডস, এটা আমাদের অবশ্যই বুঝতে হবে যে এই কোয়েশ্চনের আনসার 2টা ওয়ার্ডের বেশি হবে না, এবং আমাদের অডিও শুনে এই যে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য অডিও আমাদের শুনবো, এবং আমাদের প্রথম যে 30 সেকেন্ড আমাদের সময় দিবে, ওই সময় আমরা গেস করবো যে এখানে কি হইতে পারে আনসারটা। এবং যখনই আমরা আনসারটা গেস করব তখন আমরা চেষ্টা করব যে এটা মনে রাখার, এবং ফাইনালি যখন কি আসবে, যেমন 30 নাম্বার কোয়েশ্চনটা দেখেন, শি এনজয়েড মিটিং আদার স্টুডেন্টস এট, এটা ইউনিভার্সিটি হইতে পারে, এটা হয়তো ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া হইতে পারে, যেহেতু 2টা ওয়ার্ড, ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া, ইউনিভার্সিটি লাইব্রেরি, সেমিনার লাইব্রেরি, এগুলো আনসার হইতে পারে, বা কোনো একটা লোকেশন। 4 নাম্বার ফর্ম কমপ্লিশন, এটা মোস্টলি কিসে আসে, সেকশন 1 এ আসে, যে নাম বলবে, অ্যাড্রেস বলবে, পোস্ট কোড, কয়টা আইটেম অর্ডার করছে এবং কয়টা নাম্বার অর্ডার করছে। তো একটা জিনিস কমন আমাদের এখানে যে কমপ্লিশন ওগুলো মোটামুটি সবগুলো সেমই। তো জাস্ট কোয়েশ্চন টাইপ ডিফারেন্ট, কিন্তু আনসারের সিস্টেমটাও সেম, জাস্ট আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অনেকগুলো টাইপ, সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, অনেকগুলো আছে। ফর্ম কমপ্লিশন, তারপর হচ্ছে নোট কমপ্লিশন। নোট কমপ্লিশন মধ্যে হচ্ছে ওই কোন একটা বিষয় নিয়ে মন্তব্য করতেছে, এই মন্তব্যে আমরা এখানে বলছে নট মোর দেন 3 ওয়ার্ডস, 3টা ওয়ার্ডের বেশি এখানে আমরা আনসার করব না, 2টা ওয়ার্ডে আনসার করতে পারি। এটা হচ্ছে নোট কমপ্লিশন। এগুলো হচ্ছে জাস্ট আমাদের ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর। পরে একটা টেবিল কমপ্লিশন, যে এই যে এখানে দেখেন, এখানে খুব সুন্দর করে সিস্টেম দেওয়া আছে যে কোয়েশ্চন 17 to 20, কমপ্লিট দ্য টেবিল বিলো, রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস এন্ড অর এ নাম্বার ফর ইচ আনসার। A, Monday and Tuesday, time 7:30 p.m. Event, The Magic Flute Opera by Mozart. Venue মানে কোন একটা লোকেশন হবে, কোন একটা লোকেশনের নাম হবে।
টিকিট প্রাইস ফ্রম 8 ইউরো বা 8 পাউন্ড মনে হয়, হ্যাঁ। তো ডে পরেরটা দেখেন ডে ওয়েডনেসডে, টাইম 8 PM ড্যাশ ইভেন্ট। তো প্রথমটা হচ্ছে ইভেন্টের নাম বলছে, তার মানে 18 নম্বরটা কোন একটা ইভেন্টের নাম হবে। ভেন্যু সিনেমা 2, টিকিট প্রাইস কোন একটা ইউরো হবে, হয়তো 10 ইউরো 15 ইউরো এরকম কিছু হইতে পারে। 3 নম্বরটা হচ্ছে স্যাটারডে এন্ড সানডে, টাইম 11 AM টু 10 PM ইভেন্ট, আবারও হচ্ছে ইভেন্টের কোন একটা ইভেন্টের নাম। ভেন্যু গ্যালারি 1, ফ্রি। তার মানে এখানে আপনি 17 18 19 20 আপনাকে কিন্তু আগেই বলে দিয়েছে কোনটার আনসার কি হবে। আপনি আগে গেস করতে পারবেন যে 17 একটা ভেন্যুর নাম হবে, 18 একটা ইভেন্টের নাম হবে, 20 একটা ইভেন্টের নাম হবে, আর 19 হবে টিকিট প্রাইস কোন একটা ডলার বা ইউরো। এখানে যেটা বলছে এটা ইউরো সাইন সম্ভবত বা ডলার সাইন, এটা ডলার না, ডলার তো এস দিয়ে, এটা হচ্ছে ইউরো হবে বা পাউন্ড হতে পারে। পরেরটা হচ্ছে সামারি কমপ্লিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। Complete the summary below. Write no more than 2 words for each answer. Origins of the caveman diet. There are many popular fad diets nowadays. They all promise good health if you stick to the answer to the plan, but stick to the guideline, but stick to the plan. The caveman diet is a popular example. The diet includes foods such as lean meat and fish that our forebears ate before we developed. আমাদের হয়তো কোনো কিছু ডেভেলপ করছি, এমন কিছু হইতে পারে যে ডেভেলপ হিউম্যান কাইন্ড বা এরকম কিছু হতে পারে। We need to find out what our ancestors did eat, so researchers are studying some existing hunter-gatherer tribes. These tribes typically like to eat meat, but they can't always get it, even though they are skilled with their weapons. For example, dash and dash. এখানে weaponের নাম বলছে, so instead they eat foods for that their wives together. They get only about a dash of their energy from it. তার মানে এখানে পার্সেন্টেজ হবে 33 এর আনসার। 33 এর আনসার হবে কোন একটা অস্ত্রের নাম। এটা আমরা গেস করে নিব, মানে আমরা গেস করে রাখবো যে এখানে আনসার কি হতে পারে, আমরা তো সলিউশন এটা বসাই দিব। শর্ট আনসার কোশ্চেনস, no more than 3 words. এখানে বলছে সেকশন 2 questions 11 to 16. Answer the questions below. Write no more than 3 words and or a number for each answer. What 2 factors can make social contact in a foreign country difficult? 11 12 আপনি এখানে জাস্ট 3 ওয়ার্ডের মধ্যে একটা কথা লিখতে হবে। Which types of community group does the speaker give examples of? Theater, তার মানে কয়টা হয়তো সিনেমা হইতে পারে, কয়টা হয়তো অন্য কোনো ক্লাব হইতে পারে। In which 2 places can information about community activities be found? এখানে কোনো দুটো প্লেসের নাম বলবে। এই যে ম্যাপ, এটা দুটো আমরা কোয়েশ্চন 9 রাখছি কারণ হচ্ছে মোটামুটি কাছাকাছি, বা আপনি আমরা যেহেতু 11টা কোয়েশ্চন টাইপ বলছি, এটা 9 এটা 10 এটা 11 আপনি বলতে পারেন। প্ল্যান ম্যাপ ডায়াগ্রাম লেভেলিং, লেভেল করতে হবে যে এখানে বলবে যে এখানে দেখেন অপশন কয়টা আছে, 14 13 না 11 12 13 14 15, 5টা প্রশ্ন 5টা কোয়েশ্চন। আপনাকে অপশন দিছে A B C D E F G H I, 9টা অপশন দিছে, 5টা প্রশ্নের জন্য 9টা অপশন। তখন আপনি যে জাস্ট 14তে A 15তে B এরকম করে বসাই দিবেন। আপনাকে আর্ট কালেকশন পুরোটা লিখতে হবে না। আপনি যদি পেপার পরীক্ষা দেন আপনাকে A B C D কোনো কিছু লেখা লাগবে না। আপনি কম্পিউটার বেস দিলে হচ্ছে জাস্ট ওই যে A B C D লিখতে হবে। আপনাকে আর্ট কালেকশন, চিলড্রেন্স বুকস, কম্পিউটার, লোকাল হিস্ট্রি কালেকশন, মিটিং রুম, মাল্টিমিডিয়া, পেরিওডিক্যালস, রেফারেন্স বুক, স্টোরেজ ইনফরমেশন কিছু লিখতে হবে না। এখানে একটা চ্যালেঞ্জিং হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কোন দিকে বলতেছে, স্টার্টিং পয়েন্টটা কোন দিকে। যদি বলে যে ব্যক্তি কথা বলতেছে বা যে ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে এন্ট্রান্স, সে যদি ধরেন সে এন্ট্রান্স দিয়ে ঢোকার পরে প্রথমে হাতের বায়ে সে দেখতে পারিল যে একটা আর্ট কালেকশন আছে, তার মানে 11 হবে এ। অপোজিট অফ আর্ট কালেকশন মাল্টিমিডিয়া রুম। আবার যদি এন্ট্রান্সের স্ট্রেট যাওয়া হয়, লাইব্রেরিয়ার পাশে কম্পিউটার আছে, এবং সেমিনার রুমের সাথে লোকাল হিস্টোরি রুম হইতে পারে, এবং ফিকশন যে সাইডে তার অপোজিটে, যেমন ফিকশন হচ্ছে এখানে, বলতে পারে যে ফিকশনের অপোজিটে হচ্ছে মিটিং রুম। কারণ এইভাবে আপনাকে ডিরেকশন বুঝতে হবে যে কোনটার এগেইনস্টে কোনটাকে হচ্ছে তারা রেফারেন্স ভ্যালু ধরতেছে। যে যদি বলে ফিকশনের এগেইনস্টে বা ফিকশনের অপোজিটে হচ্ছে লোকাল হিস্টোরি কালেকশন রুম, তার মানে আমাদের 15 নাম্বারটা হবে যে ডি। সেম প্ল্যান ম্যাপ লেভেল, এটা হচ্ছে ডায়াগ্রাম লেভেলিং। সো ডায়াগ্রাম হচ্ছে
কোনো একটা সাইকেল দেখাচ্ছে যে গ্লোবাল স্যাটেলাইটের মেট্রোলজিক্যাল স্টেশন বা এইটার সাথে এটা ইন্টারকানেকশন দেখাচ্ছে যে পানির মধ্যে কিছু একটা দিয়ে রাখছে মেট্রোলজিক্যাল স্টেশন। যে কোয়েশ্চনটা হচ্ছে আপনার 23 থেকে 25। তো 23 বলছে ফ্লোট ড্রপ ইনটু ওশান এন্ড ড্যাশ বাই স্যাটেলাইট। 24 নাম্বারটা বলছে এভারেজ ডিসটেন্স ট্রাভেল, মানে কোন একটা ডিসটেন্সের সংখ্যা হবে। কিছু বলতেছেন কেউ? 25 হচ্ছে ফ্লোট রেকর্ডস চেঞ্জেস ইন স্যালাইনিটি এন্ড ড্যাশ। এরপরে হচ্ছে 10 নম্বর, আমরা লাস্ট কোয়েশ্চন টাইপ চলে আসছে। এরপরে আমরা কিছু গাইডলাইন্স দিয়ে আমরা আপনাদের জন্য আপলোডটা ওপেন করে দিব। ফ্লোচার্ট কমপ্লিশন, এই যে সেশন আউটলাইন, প্রজেক্ট টাইটেল হচ্ছে, প্রজেক্ট টপিক হচ্ছে ডিজাইন এ ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম, টিউটোরিয়াল স্ট্রাকচার, গো ওভার ড্যাশ, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, থিংক অ্যাবাউট রিসার্চ, এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস, সার্চ অনলাইন ডেটাবেস ইউজিং গুড সার্চ টার্মস, consider the kind of research, for example dash from other projects, step 3 develop an plan। এখন n যেহেতু আছে, এখানে একটা আইডিয়া বলে দিই, n যেহেতু আছে ডেভেলপ an, তাহলে a e i o u মানে ভাওয়েল আছে প্রথম সেন্টেন্সে, এরকম কোন প্রথম ওয়ার্ডে এরকম কোন কি হবে, এখানে ওয়ার্ড বসবে, তো ডেভেলপ an আউটলাইন, ডেভেলপ an আইডিয়া, এরকম হতে পারে। এখন আমাদের লাস্ট স্লাইডে আমরা চলে আসছি। আমরা উইদিন 10:30 শেষ করার চেষ্টা করব কি আজকে আমরা অবশ্যই উইদিন 10:30 শেষ করব। এবং আমরা এই আইডিয়াগুলো দেওয়ার পর আমরা কিভাবে 8+ মেইন স্কোর লিসেনিং করতে পারি এটা বলার পরে আমরা সেশনটা ওপেন করে দিব আপনাদের জন্য, আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আর যদি কোয়েশ্চেন না থাকে আমরা ক্লোজ করে দিতে পারি সেশনটা। তো প্রথম বলছে যে মাস্টার প্রেডিকশন এন্ড অ্যান্টিসিপেশন। আমাদের প্রথম যে সাজেশন থাকবে আপনাদের প্রতি, যে আপনি ওই যে 30 সেকেন্ড আপনাকে সময় দিবে প্রত্যেকটা মডিউলের আগে। যেমন প্রথম মডিউল বা প্রথম সেকশনে আপনাকে কোয়েশ্চেন দিবে 10টা। সো এই 10টার মধ্যে হয়তো প্রথম 6টা কোয়েশ্চেন একটা অডিও শোনাবে, 7 থেকে 10 পর্যন্ত আপনাকে আরেকটা অডিও শোনাবে। সো এবং 2টা অডিও শোনানোর আগে আপনাকে একটা নির্দিষ্ট টাইম 15, 20, 25, 30 সেকেন্ড আপনাকে সময় দিবে কোয়েশ্চেনটা দেখার জন্য। সো আপনি যখন কোয়েশ্চেনটা দেখবেন তখন ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি হবে বা ওই এমসিকিউ এর অপশনগুলো দেখে রাখবেন যে এখানে কি হইতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে গেস করে রাখবেন, এমসিকিউ এর অপশনগুলো দেখে রাখবেন, যাতে আপনাকে যখন কথা শুনবেন তখন এই কোন অপশনের সাথে রিলেট করবেন আপনি ওইটা দেখবেন। এটা হচ্ছে আমাদের জন্য প্রথম সাজেশন। 2 নম্বরটা হচ্ছে বিকাম এ সিনোনিমাস এন্ড প্যারাফ্রেজিং প্রো। সো আপনাকে সিনোনিম সম্বন্ধে জানতে হবে। যেমন রেসিডেন্স এর সিনোনিম কি হতে পারে, লোকেশন। অ্যাড্রেস এর সিনোনিম কি হতে পারে, রেসিডেন্স, লোকেশন, অ্যাড্রেস, হোয়ার আর ইউ লিভিং, আই এম লিভিং ইন, এই সবগুলা হচ্ছে সিমিলার কথা। যেমন হবি, ইন্টারেস্ট, এগুলা দুইটা হচ্ছে অ্যালাইন করে। এরকম হচ্ছে অ্যালাইন করতেছে অকুপাইড, বুকড, যে হোটেল বুকড, হোটেল অকুপাইড, হোটেল রুম অকুপাইড, এই দুইটা কিন্তু সমান কথা বলতেছে। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সিনোনিম সম্বন্ধে জানতে হবে, প্যারাফ্রেজিং সম্বন্ধে জানতে হবে। ডেভেলপ এ স্ট্রং ডিস্ট্রাক্টর অ্যাওয়ারনেস। এই বিষয়টা হচ্ছে আপনার কোন কোন বিষয় আপনাকে ডিস্ট্রাক্ট করতেছে এই বিষয়টা নিয়ে আপনি ফোকাস করেন। যে আপনি দেখেন যে ওই সরি আপনার টাইম মেইনটেনেন্সটা আপনার মেইন ডিস্ট্রাকশন, নাকি আপনার ওয়ার্ড ছুটে যাচ্ছে, আপনার কোয়েশ্চনটা মিস হয়ে যাচ্ছে, এটা বেশি ডিস্ট্রাকশন। তো এই ডিস্ট্রাকশন যে বিষয়টা আপনাকে ডিস্ট্রাক্ট করতেছে বা যে বিষয়টা আপনাকে ভালো টেস্ট স্কোর থেকে দূরে রাখতেছে, ওই বিষয়টাকে আপনি ফোকাস করতে হবে। মানে উইক পয়েন্টটাকে আপনাকে স্ট্রং জোনে নিতে হবে। এবার বলছে পারফেক্ট নোট টেকিং এন্ড আনসার ট্রান্সফার। যে আপনি আনসার ট্রান্সফারটা কখন করতেছেন, আপনি যখন ফিজিক্যালি পরীক্ষা দিবেন বা ওই যে পেপারাইজ পরীক্ষা দিবেন, তখন হচ্ছে আপনি এই ফাইনাল আনসার শিটে আপনাকে আনসারটা ট্রান্সফার করতে হবে। এবং আপনি যদি কিসেও পরীক্ষা দেন, কম্পিউটার বেজে দেন, তখনও তো আপনাকে আনসারটা লিখতে হচ্ছে। সো আপনি এটা মোস্টলি পেপার বেজড ক্ষেত্রে। পেপার বেজড ক্ষেত্রে যদি আপনি ওই কোন জায়গা থেকে কোয়েশ্চনটা আসছে বা কোন জায়গায় আনসার, এটা ভালো করে মার্কিং করতে হবে। এবং নোট টেকিংটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিডিং এর জন্য। নোট টেকিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আনসারটা ট্রান্সফার করার জন্য। ফাইনাল হচ্ছে ইমার্স ইউরসেলফ ইন একাডেমিক ইংলিশ এন্ড ডাইভার্স অ্যাকসেন্ট। সো আপনি এমন ভাবে ইংলিশটা প্র্যাকটিস করতে থাকেন যে আপনার ডে টু ডে লাইফে আপনি কন্টিনিউয়াসলি ইংলিশে শোনার চেষ্টা করেন। যে সো এখন থেকে আপনি এরকম প্ল্যান করতে পারেন যে আমি এখন থেকে হচ্ছে বাংলাদেশি কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবো না, আমি যেটাই দেখবো ইউটিউবে সবগুলো হচ্ছে ইংলিশে কন্টেন্ট, এবং বাংলা কন্টেন্ট থেকে আমি সম্পূর্ণ ইংলিশে ট্রান্সফার করবো। আপনি যদি ডে টু ডে অ্যাক্টিভিটিতে আপনি ইংলিশটা নিয়ে আসতে পারেন, তখন কিন্তু ইংলিশ
প্রতিদিন যদি আপনি কন্টিনিউয়াসলি ইংলিশ শুনতে থাকেন তখন কিন্তু আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্টরের মধ্যে চলে আসবে ইংলিশ লিসেনিংটা, এবং ইংলিশ লিসেনিংটা যদি হ্যাবিচুয়াল ফ্যাক্টরের মধ্যে চলে আসে, আপনি এক্সাম হলে যখন বসবেন তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কি টাইপের কথা বলতেছে। এবং ডাইভার্স অ্যাকসেন্ট, আমরা অ্যাকসেন্ট নিয়ে বারবার কথা বলতেছি, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, আর হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, এই সবগুলো অ্যাকসেন্ট আপনাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তখন এখন আমরা যদি একটু সামারি করি যে আমরা কি 5টা টিপস দিলাম আপনাদের, আমরা কিন্তু এই বিষয়গুলো আগেই বলে রাখছি। আমাদের 10টা উইক জোন বা 10টা কমন মিস্টেকস নিয়ে আমরা কথা যখন বলছি, এই 10টা কমন মিস্টেকস এর মধ্যেই আমরা কিন্তু এই 5টা বিষয় চলে আসছে। যে প্রথমত হচ্ছে আপনাকে যে 30 সেকেন্ড সময় দিবে প্রত্যেকটা এক্সাম মানে 5-6টা কোয়েশ্চেন বা 10টা কোয়েশ্চেন দেখার জন্য, আপনি প্রেডিক্ট করে নেবেন যে কি টাইপের আনসার হতে পারে। এবং সিনোনিম গুলা বুঝতে হবে, যে অডিওতে আপনাকে একটা ওয়ার্ড বলতেছে লোকেশন, কোয়েশ্চনে আনসারটা হচ্ছে হাউস অ্যাড্রেস, দুইটা কিন্তু সেম জিনিস। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এবং কোন কোন বিষয়গুলোতে আপনার উইক জোন আছে ওগুলাকে আইডেন্টিফাই করতে হবে। হয়তো আপনার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হতে পারে, হয়তো আপনার কোয়েশ্চেন মিস হয়ে যাচ্ছে এটা নিয়ে সমস্যা হতে পারে, হয়তো আপনি লম্বা সময় ধরে 30 মিনিটস এর মতো অডিও শোনার মতো এই ক্যাপাবিলিটি নাই। সেক্ষেত্রে আপনাকে ক্যাপাবিলিটি ডেভেলপ করার জন্য আপনাকে লম্বা সময় ধরে অডিও শুনতে হবে, লেকচার শুনতে হবে, পডকাস্ট শুনতে হবে, যেন আপনি হচ্ছে অ্যাটলিস্ট 30 মিনিটস আইএলটিএস এর লিসেনিংটা শুনে আপনি আনসারটা করতে পারেন। এবং আপনি মার্কিং করতে হবে যে কি কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসতেছে আপনাকে বুঝতে হবে। এবং ফাইনালি আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস এর পুরোটা ইংলিশেই কনভারসেশন নিয়ে আসতে হবে। এবং কারণ আপনি তো হচ্ছে যেহেতু আইএলটিএস প্র্যাকটিস করতেছেন, আপনি কিন্তু দেশের বাইরে যাবেন, দেশের বাইরে গেলে কিন্তু আপনি বাংলাতে কথা বলতে পারতেছেন না। এবং যেহেতু বাংলাতে কথা বলতে পারতেছেন না, আপনাকে ইংলিশেই কথা বলতে হবে মোস্ট সব সময়। সেই ক্ষেত্রে আপনি এখনই কেন প্র্যাকটিস করতেছেন না, তাই না? এবং ডাইভার্স অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান, ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্ট নিয়ে আপনি আলাদা আলাদা করে কাজ করবেন। কারণ আমরা জানি যে 4টা মডিউলের মধ্যে 2টা মডিউল বা 2টা সেকশন আমাদের ব্রিটিশ অ্যাকসেন্টে আসবে, একটা সেকশন আসবে নর্থ আমেরিকান অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্টে, আর একটা সেকশন আসবে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট। তো আমাদের টার্গেট থাকবে বেয়ার মিনিমাম আমরা 35 টার্গেট করে রাখবো আউট অফ 40, এবং 36 যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা আইএলটিএস বেঞ্চ স্কোর লিসেনিং এ 8 পাচ্ছি। এবং আমরা যদি 37-38 পাই আমরা 8.5 পাবো। 39-40 পাইলে আমরা বেঞ্চ স্কোর 9 পাবো আইএলটিএস লিসেনিং। আমরা চেষ্টা করবো এটলিস্ট 35 আমরা প্লাস করার জন্য, দা মোর দা বেটার। তো এইটুকু ছিল আমার পক্ষ থেকে। আমি স্লাইডটা আপনাদের সাথে গ্রুপে শেয়ার করে দিব, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই আছেন, যারা নাই তাদেরকে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সো আমার পক্ষ থেকে এটুকুই থাকবে। আর আপনারা এখন বলেন যে আপনাদের এই সেশনের উপর কি কি কোয়েশ্চেন আছে, এবং যদি এই জাস্ট লিসেনিং না, আপনার যদি রিডিং, স্পিকিং, রাইটিং নিয়ে কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আপনার ইন জেনারেল ইংলিশ নিয়েও যদি কোনো প্রবলেম থাকে এটা নিয়েও কথা বলতে পারেন। মানে ফ্লোর ইজ ওপেন ফর ইউ, আপনি যে কোনো বিষয়ে কোয়েশ্চেন করতে পারেন। আমরা গত সেশনে আপনার আমাদের 10:30 বেজে গেছিল জাস্ট লেকচারটা শেষ করতে গিয়ে। কারণ আমরা লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এই 4টা সেশনে ওভারঅল সামারি করতে গিয়ে আমাদের একটু সময় লাগছিল, কারণ এটা আসলে 1.5 ঘন্টা কভার করা একটু চ্যালেঞ্জিং। কিন্তু আজকে আমরা একদম উইথিন টাইম বাউন্ড, আমরা একদম উইথিন 10:30 শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কোয়েশ্চেন করেন, যদি কোয়েশ্চেন থাকে আপনাদের আমরা কন্টিনিউ করবো। চ্যাট বক্সে লিখতে পারেন, যদি অনেক ক্ষেত্রে আমাদের এনজাইটি থাকতে পারে, আমরা হয়তো মাইক্রোফোন অন করে কথা বলতে নাও পারতে পারি, বা আমাদের হয়তো আমরা চাচ্ছি না কথা বলতে, বা এই মুডে আমরা নাই, ঠিক আছে? আপনি ইনবক্সে, চ্যাট বক্সে লিখতে পারেন। ম্যাপ নিয়ে সমস্যা হওয়ার মেইন রিজনটা কি? ম্যাপ নিয়ে সমস্যা হচ্ছে মেইন রিজনটা হচ্ছে রেফারেন্স পয়েন্টটা না বোঝা। ম্যাপের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখলাম যে আমরা একটা কোয়েশ্চেন দেখছিলাম যে এন্ট্রি পয়েন্টের কোন দিকে কোনটা আছে। এখন এন্ট্রি পয়েন্টের বাম দিকে বলছে, ধরেন আপনাকে বললো যে এন্ট্রি পয়েন্টে আপনি এন্ট্রেন্স পয়েন্টের লেফট সাইডে একটা জিনিস আছে, তখন বললো যে এই জিনিসের এগেইনস্টে অপোজিটে আরেকটা জিনিস আছে। তার মানে কি এন্ট্রি পয়েন্টের বাম দিকে যে জিনিসটা আছে তার অপোজিটে যে জিনিসটা থাকবে ওটা কিন্তু ডান দিকে। আবার এন্ট্রি পয়েন্টের স্ট্রেইট, এখানে ডিরেকশন বুঝতে হবে যে লেফট, রাইট, স্ট্রেইট, ডাউনওয়ার্ডস, আপওয়ার্ডস, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এবং আমরা আমাদের হচ্ছে আমাদের আলাদা আলাদা করে ভিডিও করার প্ল্যান আছে। যেমন ধরেন আমরা আমাদের যে কোর্স যেটা আমরা মানে লঞ্চ করি, সেটাতে হচ্ছে আমাদের কোর্স গুলোতে
আমরা ধরেন ম্যাপ নিয়েই হয়তো আমরা একটা ক্লাস করতে পারি। আমরা এখন 1.5 ঘন্টা কথা বলতেছি হচ্ছে 11টা মডিউল নিয়ে, 11টা কোয়েশ্চেন টাইপ নিয়ে, আমরা হয়তো জাস্ট ম্যাপ নিয়েই আমরা কি করতে পারি, একটা 1 ঘন্টা 1.5 ঘন্টার সেশন করতে পারি। সো ম্যাপের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে রেফারেন্স পয়েন্টটা বুঝতে হবে, যে কোন জায়গা থেকে স্টার্ট করছে এবং কোন জিনিসের এগেইনস্টে বলছে, কোনটার অপোজিটে কোনটার কাছে। এবং ম্যাপে আরেকটা সমস্যা হচ্ছে যে আপনাকে অপশন হয়তো 5টা দিছে, আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও 5টা। এখন আপনি জানেন যে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5টা অপশন থাকে এবং 5টা ব্ল্যাঙ্ক থাকে, তার মানে আপনাকে একটা যদি ভুল করেন তাহলে আরেকটা ভুল হয়ে যাবে। এ এর জায়গায় সি দিলেন, সি এর জায়গায় এ দিলেন, তাহলে দুইটা মার্কস থাকে। তো ম্যাপের ক্ষেত্রে ম্যাপটা অনেক বেশি চ্যালেঞ্জিং হতে পারে। আচ্ছা, ম্যাপের ক্ষেত্রে অনেক সময় চ্যালেঞ্জিং হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ম্যাপের ব্যাপারে আমরা আলাদা করে কিছু ভিডিও করে আপনাদের শেয়ার করবো ইনশাআল্লাহ। আর ইন জেনারেল আপনি হচ্ছে আমাদের কিছু একটা ভিডিও ছিল সম্ভবত, আমি এটা চেষ্টা করবো গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য। একজন বলছেন যে আমার সেকশন 4 এ, আমার পার্ট 4 এ অনেক সময় 3-4টা কোয়েশ্চেন মিস হয়ে যায়। তার মানে হচ্ছে আপনার পার্ট 4 এ যে সমস্যাটা হয়, আমি একটু আগে বলছিলাম যে আননেসেসারি অনেকগুলো ইনফরমেশন বলে, এবং পার্ট 4টা একটু বেশি টেকনিক্যাল হয়। পার্ট 4টা হচ্ছে আমরা জানি যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, বা সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4। এগুলাতে হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 3 এরপর একটু ডিফিকাল্টি লেভেল বাড়ে। এবং পার্ট 4টা সম্পূর্ণ একাডেমিক হয়, হয়তো কোনো একাডেমিক লেকচার, কোনো সায়েন্টিফিক সেমিনার একটা লেকচার দিচ্ছে, দেওয়ার পরে একই সাথে 10টা কোয়েশ্চেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের 30 সেকেন্ড সময় দেয়। আচ্ছা, এক্সট্রা কি করা যায় বলতেছি। আমাদের যে 30 সেকেন্ড সময় দেয়, ওই সময় আমরা 10টা কোয়েশ্চেন দেখতে পারি না। এমনিতে আমরা আগে বলছিলাম যে আমাদেরকে এজাম্পশন করে নিতে হবে কি টাইপের আনসার করবো। আমরা যদি কোয়েশ্চেনই দেখতে না পারি, আমরা কি এজাম্পশন করতে পারি? সো প্রথমত হচ্ছে যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। 10 থেকে 19 এর মধ্যে 10টা বইয়ের মধ্যে 40টা কোয়েশ্চেন আছে, 40টা মডেল টেস্ট আছে আর কি, মডেল কোয়েশ্চেন। সো 40টা মডেল কোয়েশ্চেনের 40টা পার্ট 4 আছে। এই 40টা আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং যেহেতু টানা কথা বলে যাচ্ছে, তো টানা কথা বলে যাচ্ছে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যাতে টানা কথা শুনতে পারেন। তো টানা কথা শুনতে পারেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এখন আপনি হচ্ছে ধরে ধরে আপনি 31 থেকে 40 এর যতগুলো কোয়েশ্চেন আছে আপনার কাছে সবগুলো সলভ করতে পারবেন। এবং আপনি হচ্ছে একটা ইউটিউবের চ্যানেলের লিংক আপনাদের শেয়ার করে দিব, সেটা হচ্ছে আইএলটিএস লিসেনিং টেস্ট। সো আইএলটিএস লিসেনিং টেস্ট নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা প্রত্যেকদিন একটা করে আইএলটিএস মডিউল, প্রত্যেকটা আইএলটিএস কি বলি, ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। সো আইএলটিএস লিসেনিং টেস্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন একটা করে ফুল মডেল টেস্ট ইউটিউবের চ্যানেলে আপলোড করে, এটা আপনার ফলো করতে পারেন। আর আমরা তো বললাম যে আমাদের জ্ঞানঘর.com আমাদের যে ওয়েবসাইট, ওইখানে গিয়ে আপনি ফ্রিতে মক টেস্ট দিতে পারবেন। আপনি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, কারণ লিসেনিং এ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সো আপনি যদি পার্ট 4 এর জন্য এক্সট্রা কি করা যায়, সেটা ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাকসেন্ট ধরতে হবে। অ্যাকসেন্ট ধরে রাখতে মানে বুঝতে হবে কি টাইপের কথা বলছে, অনেক সময় অনেক ফাস্ট কথা বলে যায়। এবং আরেকটা আমি সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি ইউটিউবের ভিডিও দেখে প্র্যাকটিস করতেছেন, ইউটিউবে কোনো একটা আইএলটিএস এর লিসেনিং ছেড়ে দিয়ে আপনি বই থেকে প্র্যাকটিস করতেছেন, আপনি চেষ্টা করবেন অডিওটা 1.25 স্পিডে দেওয়ার জন্য। সো আপনি যদি প্র্যাকটিস করেন একটু ফাস্ট স্পেসে, তখন আপনি ফাইনাল পরীক্ষার সময় দেখবেন যে আপনি যে পেসে প্র্যাকটিস করছেন তার থেকে ইজি বা তার থেকে স্লো আপনার ফাইনাল পরীক্ষায় আসতেছে, তখন আপনার জন্য আরো ইজিয়ার হবে। একজন বলছেন যে কিছু পডকাস্ট বা এক্সট্রা কিছু রিকমেন্ড করেন লিসেনিং এর জন্য, কোনো মুভি। আপনি ব্রিটিশ মুভি হ্যারি পটার দেখতে পারেন, হ্যারি পটার একটা মুভি আছে দেখতে পারেন, ফ্যান্টাস্টিক বিস্ট দেখতে পারেন। তারপরে হচ্ছে টিভি সিরিজ যদি দেখতে চান, গেম অফ থ্রোনস দেখতে পারেন, এটা হচ্ছে ব্রিটিশ আয়ারল্যান্ডের এই টাইপের অ্যাকসেন্ট আছে। পডকাস্ট যদি দেখতে চান, জো রগান পডকাস্ট আছে, সবচেয়ে নাম্বার 1 পডকাস্ট যেটা ওয়ার্ল্ডের, জো রগান পডকাস্ট। তারপরে আরো কিছু পডকাস্টের নাম আমার কাছে আছে। আমি একটা ইংলিশের একটা ট্রেনিং কোর্স করছিলাম মান্থ লং, এপ্রিল মাসে। তো ওইখানে আমাদের বেশ কিছু মানুষজন কিছু পডকাস্টের নাম বলছিল, ওগুলো আমার কাছে লেখা আছে, আমি আপনাদের শেয়ার করে দিব ইনশাআল্লাহ। স্পিকিং ইমপ্রুভের জন্য কিছু বলেন। স্পিকিং ইমপ্রুভমেন্টের জন্য অবশ্যই আপনার একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বা আপনার কোন একজন বন্ধু, বা আপনি চাইলে চ্যাটজিপিটির সাথে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। বা যদি সম্ভব হয় আপনার কোনো ফ্যামিলি মেম্বার, আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড, যার সাথে প্রতিদিন 5 মিনিট 10 মিনিট 20 মিনিট কথা বলতে পারেন। যেমন আমি আমার রুমমেট, আমরা হচ্ছে স্পিকিং, এমন এক সময় আমরা চিন্তা করছি যে আমরা একেবারেই স্পিকিং বাংলা কথা বলা বাদ দিয়ে দিব, আমরা সবসময় ইংলিশে কথা বলবো। এবং আমরা এরকম বলছি যে আমরা যখন একা থাকবো, আমরা যখন আমাদের রুমে থাকবো, আমরা যখন কোথাও বাইরে হাঁটতে যাবো, ঘুরতে যাবো, তখন
আমরা ইংলিশে কথা বলবো, আমরা ইন জেনারেল সবার সামনে ডাইনিং এ বসে ইংলিশে কথা বলবো না। আমরা যখন আমরা কি ছিলাম, আমরা ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকতাম বা হলে থাকতে পারি। তো এভাবে আপনি করতে পারেন, আপনার ক্লোজ ফ্রেন্ড যার সাথে প্রতিদিন দেখা হয় বা ওভার ফোনে আপনি ইংলিশে কথা বলতে পারেন। তো আপনি একটা পার্টনার ম্যানেজ করেন যে পার্টনারের সাথে সবসময় ইংলিশে কথা বলতে পারেন। এবং ইংলিশ স্পিকিং এর জন্য আমরা একটা সাজেশন দিতে পারি আপনাকে, সেটা হচ্ছে জ্ঞানঘর.com এ যাবেন, আমাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি। সো জ্ঞানঘর.com এ যাওয়ার পর আমাদের প্রতি শনি, সোম এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 থেকে 8:30 এই 1 ঘন্টা আমাদের লিসেনিং স্পিকিং ক্লাব আছে। সো আপনি স্পিকিং ক্লাবে জয়েন করলে অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন আপনি এক্সপার্ট গাইডেন্স থেকে আপনি গাইড পাবেন যে কিভাবে আপনি স্পিকিং এ ভালো করতে পারেন। বলতে স্যার একটা সমস্যা আপনার সিনোনিম ধরতে পারতেছেন না। সো সিনোনিম ধরতে পারতেছেন না, এটার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সিনোনিমের বইগুলো দেখতে পারেন। যদিও এটা একটু লেন্দি প্র্যাকটিস হয়ে যায়। এখন আপনার হাতে যদি সময় থাকে, ধরেন গতদিন একজন আপু হচ্ছে বলছেন যে উনি জুলাই মাসের 26 তারিখ পরীক্ষা দিবে। সো জুলাই মাসের 26 তারিখ পরীক্ষা দিন, আপনার হাতে এখনো 2 মাস সময় আছে। সো আপনার যদি ইমিডিয়েট পরীক্ষা হয় তখন কিন্তু একটু চ্যালেঞ্জিং অনেকগুলো সিনোনিম ডেভেলপমেন্ট করা। তো সাইফুরসের একটা বই আছে মনে হয়, স্টুডেন্ট সিনোনিম অর সিনোনিম অ্যান্টোনিম এক টাইপের বই। তো এই বইটা আপনি দেখতে পারেন, জাস্ট একটু গো থ্রু করে গেলেন যে কি টাইপের কোয়েশ্চেন আসে। অথবা কেমব্রিজের একটা বই আছে ভোকাবুলারি, মানে যতগুলো কেমব্রিজের বই আছে বা প্রিভিয়াস ইয়ার্স এর যেরকম কোয়েশ্চেন আসছিল ওইগুলাতে কি কি টাইপের ভোকাবুলারি, সবগুলো ভোকাবুলারি লিস্ট আছে। সো ওই ভোকাবুলারি লিস্টের সাথে সিনোনিমও থাকার কথা। সো আপনি এই বইটা দেখতে পারেন, কেমব্রিজের ভোকাবুলারি বইটা দেখতে পারেন। সাইফোর্সের সিনোনিম অ্যান্টোনিম একটা বই আছে, ওইটা দেখতে পারেন। আমাদের 10:28 বাজে। আমাদের আর কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা ক্লোজ করে দিব। আমরা 1 মিনিট দেখবো, আমরা যদি 1 মিনিট 1 মিনিট 40 সেকেন্ড সময় হাতে আছে আমাদের। আমরা এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন না করেন সেক্ষেত্রে আমরা ক্লোজ করে দিব সেশন। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমরা আবার বলে রাখি 11 থেকে বা 10 থেকে 19 এর মধ্যে প্রত্যেকটা আইএলটিএস কেমব্রিজের বইয়ের প্রত্যেকটা বইতে 4টা করে মডেল কোয়েশ্চেন আছে। প্রত্যেকটা মডেল কোয়েশ্চেনে 40টা করে আইএলটিএস লিসেনিং কোয়েশ্চেন আছে। 40 × 40 1600। এই 1600 কোয়েশ্চেন যদি আপনি সলভ করেন ডেফিনেটলি আপনি আইএলটিএস 8.5 আইএলটিএস লিসেনিং এ ব্যান্ডে 35 ব্যান্ড 8 প্লাস অবশ্যই ইনশাআল্লাহ তুলতে পারবেন। ঠিক আছে? জ্ঞানগর থেকে কোনো ম্যাটেরিয়ালস দেওয়া হবে? ইনশাআল্লাহ আপনাদের ম্যাটেরিয়ালস দেওয়া হবে। আমরা কিন্তু স্লাইডগুলো শেয়ার করে দিচ্ছি। আমরা গতকালকে স্লাইডগুলো শেয়ার করে দিচ্ছি। আমরা প্রত্যেক দিনের স্লাইড শেয়ার করে দিব এবং আমরা চেষ্টা করবো যে একদম ফাইনালি একটা আপনাদের 6 ডে শেষ হওয়ার পরে আমরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে আমরা একটা প্ল্যান দিয়ে দিব। আপনারা যদি আইএলটিএস 1 মাস পরে আইএলটিএস পরীক্ষা দেন তখন কিভাবে অ্যাপ্রোচ করবেন, 2 মাস পরে আইএলটিএস পরীক্ষা থাকলে তখন কিভাবে অ্যাপ্রোচ করবেন, এরকম আমরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। ম্যাটেরিয়ালস ইনশাআল্লাহ দেওয়া হবে। আইএলটিএস এর জন্য কেমব্রিজ ছাড়া আর কোন বই আচ্ছা কোয়েশ্চনটা এরকম মনে হয় যে কেমব্রিজ ছাড়া আর কোন বই পড়বেন? অবশ্যই কেমব্রিজটা আগে শেষ করেন। কেমব্রিজ যদি শেষ না করে অন্য বই ধরেন তখন সমস্যা হতে পারে। কেমব্রিজ ছাড়া আপনি আইএলটিএস লিজের বই পড়তে পারেন রাইটিং এর জন্য। সরি আমার একটু ঠান্ডা লাগছে। গ্রেকের একটা আইএলটিএস 7 প্লাসের বই আছে, ওইটা রাইটিং এর জন্য দেখতে পারেন। মেকারের স্পিকিং এর বই আছে, ওইটা দেখতে পারেন। তাছাড়া মানে বইয়ের তো অভাব নেই ভাই, প্রচুর বই আছে। তবে আমি সাজেস্ট করবো যে কেমব্রিজটা শেষ করেন আর মেকারের স্পিকিংটা দেখতে পারেন। আর লিজের লিসেনিং কি বলে রাইটিং এর বই আছে, এটা দেখতে পারেন। আর যদি বাংলাতে বই চান সেক্ষেত্রে বাংলাতে রাইটিং এর বই চান সেক্ষেত্রে আপনারা গ্রাজুয়েট রিসোর্স এক্সামিনেশন সেন্টার, এটার আইএলটিএস 7 প্লাস একটা বই আছে, মানে তাদের 7 প্লাস পাওয়ার জন্য আইএলটিএস একটা বই আছে, ওটা মানে 250 টাকা বা 300 টাকা হবে। থ্যাংক ইউ ক্লাস অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আমি বাকি কয়টা ফ্রি ক্লাস আছে? আচ্ছা আমাদের ক্লাস হচ্ছে 6টা, আমাদের 23, 24, 25, 26, 27, 28 মানে আগামী বুধবার পর্যন্ত, মানে আগামী 4 দিন আরো 4টা ক্লাস, রাত 9টা থেকে 10:30। আগামীকালকে রিডিং ক্লাস, পরের দিন হচ্ছে রাইটিং ক্লাস, পরের দিন হচ্ছে স্পিকিং ক্লাস, ফাইনালি হচ্ছে আপনার এক্সাম ডে টিপস এন্ড ট্রিক্স। ইনশাআল্লাহ জয়েন করেন। আমরা তাহলে 10:30 বাজে আমরা আর না গাই, আমি জ্ঞানগরের যারা আছেন এখানে আমরা একটু ক্লোজ করে দিই সেশনটা, আমাদের অলরেডি 10:30 হয়ে গেছে। Okay, thank you very much everyone.
ওয়েলকাম। আর সবাইকে অনেক ধন্যবাদ যারা জয়েন করছেন আপনাদের মূল্যবান সময়ের জন্য। আসসালামু আলাইকুম। হ্যালো, সবাই আমরা লিভ করে দিই। लिप में दिला दे।